এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ তামিম সাদি। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দশানী বকশিয়া ইউনিয়নের আনন্দপাড়া গ্রামে। উনি মূলত ওনার নানুর বাবার বাড়ির একটি ঘটনা আর শেষ দিকে ওনার নানুর যেখানে বিয়ে হয়েছিল সেখানকার একটি ঘটনা শেয়ার করেছেন। দুটি ঘটনাই একটা আর একটার সাথে কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। চলুন ঘটনায় চলে যাই। ওনার নানুর বাবার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার মাইজবাড়ি গ্রামে ছিল। ওনার নানুরা 7 ভাই বোন ছিলেন। ওনার নানু হচ্ছেন মেজো। ঘটনাটি অনেক আগের। ওই সময়ে নানুর বয়স ছিল 7 থেকে 8 বছর। যাকে নিয়ে মূলত ঘটনা, তিনি এই সাদি ভাইয়ের নানুর সবচেয়ে ছোট ভাই, যার নাম ছিল ইয়াসিন, তাকে কেন্দ্র করে। তো এই ইয়াসিন নানার বয়স ছিল ওই সময় 3 বছর। নানুর ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড় যিনি, তার নাম ছিল হোসেন। উনি মাছ ধরায় ভীষণ পটু ছিলেন। সবসময় নদীতে মাছ ধরতে পছন্দ করতেন। কেউ যদি তাকে জিজ্ঞেস করতো, কিরে হোসেন, তুই শুধু নদীতেই মাছ ধরিস কেন? তোদের বাড়ির পিছনে তো বড় একটা পুকুর আছে, সেখানে তো মাছ ধরতে পারিস। উত্তরে হোসেন নানা বলতেন, ধর মিয়া, ছোট ছোট মাছ ধরে পোষায় নাকি? নদীতে বড় বড় মাছ ধরবো। তো একদিনের কথা, হোসেন নানা উনি আগে থেকে চিন্তা করে রেখেছিলেন যে কোন জায়গাতে শান্তিতে আর গোপনে মাছ ধরা যায়। যেহেতু নদীতেই মাছ ধরতেন, তাই নদীর যেই অংশে লোকজন খুব চলাচলটা কম থাকে বা কম চলাচল করে, ওদিকে খুব কম লোকজন যায় মাছ ধরার জন্য বা হাঁটাহাঁটি করার জন্য যায়, ওই জায়গাতে ওনাকে যেতে হবে। উনি দেখলেন যে নদীর যেই শ্মশান ঘাটটা রয়েছে ওইখানে সচরাচর কেউ যায় না। শুধু মানুষ যখন দাহ করার প্রয়োজন হয় তখন লোকজন যায়, এছাড়া মানুষের পা ওইদিকে খুব একটা বেশি পড়ে না। উনি পরের দিন সকালবেলা ওখানে মাছ ধরতে যাবেন এই পরিকল্পনা করেছিলেন। তো পূর্ব পরিকল্পনা মাফিক সকালবেলা উনি সেই শ্মশান ঘাটে চলে যান হাতে বড়শি নিয়ে। ওখানে গিয়ে দেখেন কোনো লোকজন নাই, থাকার কথাও না। তো বড়শি ফেলে অপেক্ষা করছেন কখন মাছ ধরা যায়। আধা ঘন্টা বা 45 মিনিটের মাথায় হঠাৎ করে ওনার বড়শিতে অনেক টান অনুভব করেন। উনি বুঝতে পারলেন বড়শিতে অনেক বড় একটি মাছ ধরা পড়েছে। খুব কষ্টে অনেক জোরাজোরি করে মাছটিকে ডাঙায় তুললেন। উনি দেখতে পেলেন যে মাছটি কম করে হলেও 9 থেকে 10 কেজি ওজনের একটা বোয়াল মাছ। উনি তো ব্যাপক খুশি। উনি মাছটিকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। প্রতিমধ্যে কিন্তু তার সাথে কোনো ভয়ের ঘটনা ঘটেনি। বাড়িতে যাওয়ার পর সবাইকে মাছটি দেখালেন। সবাই তো অনেক খুশি, এত বড় মাছ দেখলে খুশি তো হবারই কথা। তো নানুর যিনি মা, উনি মাছটি রেখে কিছু খোসকার পাতা জোগাড় করতে গিয়েছিলেন। কেননা এই বোয়াল মাছ, পাঙ্গাস মাছ, এই মাছগুলোতে তো আষ্টে থাকে না, কিন্তু শরীর পিচ্ছিল অবস্থায় থাকে। এই পিচ্ছিল অবস্থা পরিষ্কার করার জন্য বিশেষ এক ধরনের গাছের পাতা থাকে, স্থানীয় ভাষায় এগুলোকে খোসকার পাতা বলে। তো উনি তো এই পাতা জোগাড় করতে গেছেন। পাতা নিয়ে এসে দেখলেন সবচেয়ে ছোট ছেলে, অর্থাৎ এই যে ইয়াসিন নানা, বসে মাছটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, খুব গভীরভাবে দেখছেন মাছটিকে। তো ছেলে এই মাছটা দেখতে দেখতে একটা ঘোরের মধ্যে চলে গেছে। ঘোর ভাঙানোর জন্য মা তাকে একটু ধাক্কা দেন, বলেন যে, এই ইয়াসিন, তুই এভাবে এই মাছটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছিস কেন? উত্তরে এই ইয়াসিন নানা, অর্থাৎ ছোট নানা, কিছুই বলেন না। নানুর মা খেয়াল করেন এই ইয়াসিন নানা খুব চুপচাপ হয়ে গেছেন। এই বাড়ির সবচেয়ে চঞ্চল সদস্য হচ্ছে এই ইয়াসিন নানা। নানুর মা এটাও বুঝতে পারলেন যে এই ছোট ছেলেটি মাছটিকে হাত দিয়ে টাচ করেছে। কেননা বোয়াল মাছের শরীরে যে পিচ্ছিল পদার্থের মতো থাকে আর কি, এটা ছেলের হাতে দেখা যাচ্ছে। তো নানুর মা বকাঝকা করে বললেন যে, তুই মাছটি ধরছিস কেন? এখন তো হাত থেকে আষ্টে গন্ধ বেরোবে। তো উনি ছেলের হাত ভালো করে পরিষ্কার করে দেন, তাকে পাশে বসিয়ে এই মাছ কাটা শুরু করেন। মাছ কাটার সময় এই ইয়াসিন নানা উনি বলে ওঠেন, মা, এই বোয়াল মাছের যে মাথাটা, এটা কিন্তু টুকরা করবা না, এটা আস্তই রাখবা, এই মাথাটা আমি খাবো। এ কথা শোনার পর নানুর মা হেসেই বললেন যে, দেবো দেবো, তোকেই দেবো বাবা, তুই খাবি। উনি চিন্তা করলেন যে এত বড় বোয়াল মাছের মাথা, এটা তো কয়েক টুকরা করলে ভালো হবে। তো উনি টুকরা করতে গেলেও হঠাৎ করে এই ইয়াসিন নানা বাধা দেন যে, না মা, তুমি টুকরা করতে পারবে না, তুমি বলেছিলে এটা আস্ত রাখবা।
তো ছেলের মুখের দিকে তাকিয়ে উনি হেসে দিয়ে মাছের মাথাটা আস্তই রাখেন, বড় মাছের মাথাটা আর মাঝখান থেকে ভাগ করেন নাই। ওভাবে উনি রান্না করেন। যখন খেতে বসেছেন তখন এই ইয়াসিন নানা বলছেন যে মা, মাছের মাথাটা আমাকে দাও। উনি খুশি মনে ছেলের পাতের উপরে মাছের মাথাটা দিয়েছেন, সাথে আরো ভাই বোনরাও খাচ্ছিল। হঠাৎ করে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। এই ইয়াসিন নানা, যার বয়স মাত্র 3 বছর, সে হা করলে কত বড় হা হবে। উনি সবার সামনে এত বড় একটা হা করেছেন যেটা অসম্ভব ব্যাপার। হা করে এই বোয়াল মাছের পুরো মাথাটাই মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ঢোকানোর পর আবার মুখের মধ্যে ভাতও ঢোকানোর চেষ্টা করছেন। এই দৃশ্য দেখে সবাই তো ভয় পেয়ে যায়। এদিকে ইয়াসিন নানার মা তো চিৎকার করে উঠেছেন যে আরে আমার ছেলের কি হয়ে গেল। উনি জোর করে মুখের ভিতর থেকে সেই মাথাটা বের করেছেন। এত বড় মাথা একটা বড় মানুষও তো মুখের মধ্যে দেওয়া অসম্ভব ব্যাপার। যদি অর্ধেক করে কেটেও দেওয়া হয় তাও সেটা অসম্ভব ব্যাপার। তাহলে ছোট বাচ্চা কিভাবে এত বড় হা করলো? এটা তো হবার কথা নয়। তো ইয়াসিন নানা উনি তো মাছের মাথা খাবেনি, অনেক কষ্টে তাকে শান্ত করা হয়। আর ওই রাত থেকে আর একটা ঘটনা শুরু হয়। ওই রাতে টিনের চালে ধূপধাপ ধূপধাপ পায়ের আওয়াজ শুরু হয়, চালে ঢিল দেওয়ার আওয়াজ শুরু হয়ে যায়। কিন্তু সকালে কোনো ঢিল দেখা যায় না, এরকম মাঝে মাঝে শুরু হয়ে যায়। আর এদিকে আস্তে আস্তে নানুর এই ছোট ভাই এই ইয়াসিন নানা উনি অনেক শুকিয়ে যেতে শুরু করেন। ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের অসুখ বিসুখ তাকে চেপে ধরে। অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, ভালো হয়নি। অনেক বড় বড় ওঝা কবিরাজ আনা হয়েছে, কেউই জিনকে হাজির করতে পারেনি। সবশেষে একজন কবিরাজ বলেছিলেন যে ভয়ঙ্কর এক রক্ত চোষা পিশাচ এই ছেলেটার রক্ত চুষে চুষে খাচ্ছে। আর এটাকে হাজির করাটা খুবই কঠিন ব্যাপার, সাধারণ কোনো পদ্ধতিতে হাজির করা মুশকিল। একদিন নানুর মা স্বপ্নে দেখলেন যে উনি ওনার এই অসুস্থ ছেলের যে ঘরটা, এই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে কোত্থেকে একটি কালো কুকুর আসলো। ওই কুকুরটা নানুর মায়ের দিকে তাকিয়ে বলল, তোর ছেলেকে আর বাঁচাতে পারলি না রে, আমি তোর ছেলেকে নিয়ে গেলাম। এই বলে ওই কুকুরটা ঘরে ঢুকে যায় আর ওই ইয়াসিন নানার পায়ে কামড় দিয়ে টেনে হিচড়ে দরজা থেকে বের করে কোথায় যেন নিয়ে হারিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে নানু দেখতে পেলেন ইয়াসিন নানা আর দুনিয়াতে নেই। পরিবারের এরকম চঞ্চল এক সদস্যকে হারিয়ে সবাই শোকে কাতর হয়ে পড়ে। কি থেকে কি হয়ে গেল? দাফন কাফন করা হলো, কিন্তু ঘটনা এখানেই শেষ হলো না। সবাই ধারণা করেছিল ঘটনা এখানেই শেষ। এই ছোট নানা অর্থাৎ ইয়াসিন নানার মৃত্যু 10 বছর পর নানুর বিয়ে হয়। ওনার যেখানে বিয়ে হয় সেই জায়গাটা হচ্ছে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার এথাইল শিমুল গ্রামে। তো নানার নাম আশিক হোসেন। ধুমধাম করেই বিয়ে শেষ হয়। তো বিয়ের 2-1 বছর পরে নানু গর্ভবতী হন। নানুর যে বাড়িটা, এই বাড়িটার বর্ণনাটা কিছুটা দেওয়ার দরকার। নানুর বাড়ির এরিয়া অর্থাৎ ওনার যেই জায়গাটা যেখানে ওনার বিয়ে হয়েছে ওটার এরিয়া 150% অর্থাৎ 150 ডেসিমেল, 1.5 একর। তাহলে বোঝাই যাচ্ছে বাড়িটা অতটুকু জায়গা নিয়ে। লোকমুখে শোনা যায় যে ওই সময়ের প্রেক্ষাপটে, অনেকদিন আগের ঘটনা তো, ওই সময়ের প্রেক্ষাপটে নানুর বাড়ির আশেপাশে এত গাছপালা ও বাঁশঝাড় ছিল, ঝোপ জঙ্গল ছিল যে এর ভিতর দিয়ে একটা বিড়াল পর্যন্ত হেঁটে যেতে হিমশিম খেয়ে যেত। শুধু চলাচলের জন্য একটি মেঠো পথ ছিল। আরো বড় বড় 2টো শিমুল গাছ ছিল যা বাড়ির 2 দিকে অবস্থিত ছিল। শিমুল গাছটির আনুমানিক বয়স 100 থেকে 120 বছর হয়ে থাকবে। তো নানু বিকেলে কিছু কাজের জন্য উনি কচুর ডগা কাটতে গিয়েছিলেন। ওনাদের স্থানীয়ভাবে এই ধরনের কচু গাছকে দুধ কচু বলা হয় আর কি। তো ওই দুধ কচুর ডগা কাটতে গিয়েছিলেন একটা বিশেষ কাজের জন্য। তো উনি যখন শিমুল গাছের নিচে উনি 3 থেকে 4টি দুধ কচুর ডগা কেটেছেন, ওই সময় হঠাৎ করে শিমুল গাছের উপরের অংশ যেটা, যে ডালটা ছিল, এই ডালের পাতাগুলো, ডালটা হঠাৎ করে ঝনঝন করে নড়ে ওঠে। অর্থাৎ কেউ যদি ডাল ঝাঁকি দেয় যেরকম শব্দ হয় ওরকম শব্দ হলো।
বাতাসে নড়লে এরকম হবে না, কেউ যদি ঝাঁকি দেয় যেমনটা হয় ওইরকম হলো। তো নানু তো ভয় পেয়ে দ্রুত ওখান থেকে চলে আসেন। এর মধ্যে আর কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি, তবে রাতের বেলা উনি স্বপ্নে দেখতেন একটি অবয়ব এসে নানুকে বলছে, তোর পেটে থাকা সন্তানকে আমি নিয়ে যাব রে, ওর রক্ত আমি চুষে চুষে খাবো। এটা দেখার পর নানু চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে উঠতেন। অনেকেই বলেছিলেন যে আরে এই অবস্থাতে এরকম দুঃস্বপ্ন অনেকেই দেখে, ও কিছু না। এরপর নানুর ডেলিভারির সময় হলো, একটি বাচ্চা হলো, ছেলে সন্তান, কিন্তু যে বাচ্চাটি হলো সেটি মৃত। মনে হচ্ছিল তার শরীরের সমস্ত রক্ত কেউ চুষে খেয়ে ফেলেছে, শরীরটা রক্ত শূন্য, একদম ফ্যাকাশে হয়ে গেছে। এরপর নানুর আরো 3টা ছেলে হয়, একটা ছেলেও বাঁচেনি, প্রত্যেকেই রক্ত শূন্য অবস্থায় মারা গেছে। অর্থাৎ এই যে চারজন মামা, সাদি ভাইয়ের 4 মামা কিন্তু এভাবেই মারা গেছেন। অনেক কবিরাজ দেখানো হয়েছে, কোনো লাভ হয়নি, কেউই জিন হাজির করতে পারে না। এরপর একজন কবিরাজ, যার নাম ছিল জয়নাল কবিরাজ, উনি এই জিনটাকে অনেক কষ্টে দীর্ঘ সময় নিয়ে ধৈর্য ধরে রিচুয়াল করতে করতে হাজির করেছিলেন। জিনটা হাজির হবার পর তার পরিচয় জানতে চান, সে তো কোনো কথা বলতে চায় না। তখন নাকি ওই জয়নাল কবিরাজ বলেছিলেন যে বেটা দাঁড়া, তোকে এখন শিক্ষা দিচ্ছি। এরপর কবিরাজের সাথে আনা ঝুলি থেকে একটি মানুষের মাথার খুলি এবং একটি হাড় বের করে সামনে রেখে কি যেন মন্ত্র পড়ে, মন্ত্র পড়ার শেষে খুলিটি বাম হাতে ধরে ডান হাতে থাকা আরেকটি হাড় দিয়ে যখনই খুলিটিকে আঘাত করেছে, তখন ওই জিনটা আর্তনাদ করে ওঠে, বলছে বলছি বলছি মারিস না মারিস না। জিনটা বলে আমি হচ্ছি সেই যে ওর ভাইকে ছোটবেলায় রক্ত খেয়ে মেরে ফেলেছি, এবার ওর পালা, তবে ওকে আমি তো মারবো না, ওর সন্তানগুলোকে আমি মেরে ফেলবো। আমার প্রধান খাবারই হলো রক্ত। তাকে জিজ্ঞেস করা হয় তুই কিভাবে আসলি? বলে যে ওই যে শ্মশানে একটা বোয়াল মাছ ধরেছিল, ওই বোয়াল মাছের সাথে সাথে আমি চলে এসেছি। আর যখনই ইয়াসিন ওই বোয়াল মাছের শরীরে স্পর্শ করেছে, এরপর আমি ওর শরীরে ঢুকে গেছি। এরপরে আমি অপেক্ষায় ছিলাম কবে এই মেয়ের বিয়ে হবে। আমার সেই অপেক্ষা পূর্ণ হয়েছে, এখন আমি এই মেয়ের সন্তানদেরকে হত্যা করছি। তো এভাবেই ওই জিনটা বলে। তখন ওই কবিরাজ বলে যে তুই যদি না যাস এখনই তোকে মেরে ফেলবো, আর তুই কেন এমনটা করিস? তখন ওই জিনটা বলে যে তার গোত্রের মধ্যে তাকে নাকি রক্ত চোষা হিসাবে সবাই ডেকে থাকে। তার গোত্রের অন্যান্যরা রক্ত চোষা না হলেও তার প্রধান খাবারই নাকি রক্ত। রক্ত হলে তার মাথা ঠিক থাকে না, আর এটাই তার প্রধান খাবার, সে অন্যান্য খাবার পছন্দ করে না। এরপর কবিরাজ বলে যে যথেষ্ট হয়েছে, তুই এখন যা, নইলে তোকে মেরে ফেলবো। সে তো যেতে চায় না। এরপর কবিরাজ বলে ঠিক আছে, কি হলে যাবি? পরে একটি বড় আকৃতির পাঠার বিনিময়ে যেতে রাজি হয়। যেই পাঠাটা এই যে শিমুল গাছ, অর্থাৎ নানুর যেখানে বিয়ে হয়েছে যে বাড়িতে শিমুল গাছটা রয়েছে, যে শিমুল গাছের ডালটা নড়ে উঠেছিল, এই শিমুল গাছের নিচে এই পাঠাটা রাতের বেলা নানুকে বেঁধে আসতে হবে। নানু সেটাই করেছিলেন। এরপর যেটা হয় সেটা হচ্ছে যে সকালবেলা গিয়ে দেখা যায় পাঠাটা ঠিকই আছে, তবে মৃত অবস্থায়। ওর শরীরের কোনো অঙ্গ থেকে যে রক্ত বের হয়েছে বিষয়টা এরকম না, তবে এই পাঠাটার শরীরে এক ফোঁটা রক্তও ছিল না। কেননা পাঠাটার গলার কাছে একটা ছিদ্রের মতো, একটা বা দুটো ছিদ্রের মতো দেখা গিয়েছিল, বোঝা যাচ্ছে যে এই ছিদ্র দিয়েই তার শরীর সমস্ত রক্ত খেয়ে ফেলা হয়েছে। এভাবেই রক্তশূন্য অবস্থায় ওই পাঠাটা পড়েছিল। এরপর থেকে নানুর এই সমস্যা দূর হয়ে যায়। নানুর 2টি কন্যা সন্তান হয়, যার মধ্যে একজন হচ্ছে এই সাদি ভাইয়ের আম্মু, আর আরেকজন ওনার খালা। তারা আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই আমাকে এই ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমি এসেছি আদিতমারি লালমোহন থেকে। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন, তার নাম হচ্ছে সুমন। আর সুমনের বাসা হচ্ছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ট্যাকের ঘাট গ্রামে।
তো সুমন ভাই তার জীবনে আসলে মাছ ধরতে গিয়ে একটা লোমহর্ষক ঘটনার শিকার হন। সেই ঘটনাটি তিনি আমার কাছে শেয়ার করেছেন। আমি চেষ্টা করব সুমন ভাইয়ের মতো করে ঘটনাটা আমাকে শেয়ার করার। তো রাসেল ভাই, আমি ঘটনায় চলে যাচ্ছি। সুমন ভাই যে ঘটনার সম্মুখীন হয়েছিলেন, এই ঘটনাটা আজ থেকে প্রায় 5 বছর আগের ঘটনা। তো তিনি যে সময় ঘটনার সম্মুখীন হয়েছিলেন সেই সময় ছিল বর্ষাকাল। তো বর্ষাকালে তো হাওরের পানি দেখা যায় যে বেড়ে যায়, যার কারণে আশেপাশের সব জায়গাতেই, হাওরের সব জায়গাতেই প্রচুর মাছ ধরা পড়তো। তো তিনি একদিন চিন্তা করলেন যে তিনি মাছ ধরবেন। তার মাছ ধরার প্রচণ্ড নেশা ছিল। তো প্রচণ্ড নেশা থেকে তিনি মাছ ধরার জন্য মনস্থির করলেন। তো নর্মালি তিনি হলো তার ঝাঁকি জাল দিয়ে তিনি মাছ ধরেন, কিন্তু তিনি চিন্তা করলেন যে আজকে তিনি ঝাঁকি জাল দিয়ে ধরবেন না, তিনি ট্যাটো দিয়ে মাছ ধরবেন। এটা আসলে এক ধরনের মাছ ধরার উপকরণ, যেটা আমরা গ্রাম্য ভাষায় খোসা বলি। অনেকে হয়তো বা চিনবেন এই খোসাটা। বিশেষ করে রংপুরের ভাষায় আমাকে খোসা বলে, আর অনেকেই বিভিন্ন জায়গায় ট্যাটা নামে পরিচিত। তো তিনি সেই ট্যাটা নিয়ে তার হলো মাছ ধরতে যান। তো যেহেতু হাওড়ে মাছ ধরার জন্য আসলে নৌকার প্রয়োজন হয়, আসলে তার একটা ছোট নৌকাও ছিল, এবং তিনি লাইট হিসেবে তার একটা বড় হেডলাইট ইউজ করতেন, যেটা আসলে পাওয়ারফুল লাইট, মানে কারেন্ট দিয়ে চার্জ দেওয়া যায় এরকম একটা লাইট। তো তিনি হলো তার ছোট্ট নৌকা আর একটা লাইট আর হলো সেই খোসা বা ট্যাটাটা নিয়ে তিনি মাছ ধরতে যান সেই তাদের পার্শ্ববর্তী হাওরে। তো তিনি মাছ ধরতে যাওয়ার পর তিনি সেদিন লক্ষ্য করেন যে নর্মালি মানুষ কিন্তু প্রতিদিনই তিনি নদীর মধ্যে, এই হাওরের মধ্যে মানুষকে দেখতেন যে মাছ ধরতে, কিন্তু তিনি আজকে বেশ অবাক হন, কারণ তিনি মাছ ধরতে আসার পর তিনি দেখেন যে পুরো হাওর যেন ফাঁকা, কোনো মানুষজন কেউ নেই মাছ ধরার জন্য। তো তার কাছে এটা প্রথমে নর্মাল মনে হয়, কারণ তিনি যতবারই মাছ ধরতে এসেছিলেন মাঝে মাঝে এরকম হয় যে কোনো দিন কোনো ব্যক্তি মানে মাছ ধরে না, একদম শুনশান ফাঁকাই থাকে হাওরটা। তো তার উপর যেহেতু বর্ষাকাল চলছিল, মাঝে মাঝে বৃষ্টি আসে, যার কারণে হয়তো বা তিনি তিনি আসলে ভাবেন যে হয়তো মানুষজন এই বৃষ্টির কারণে এখন আসলে মাছ ধরতে চাচ্ছে না, বিশেষ করে রাতের বেলা। তো তিনি আসলে সারাদিন কাজে ব্যস্ত ছিলেন, যার কারণে তিনি দিনের বেলা মাছ ধরতে পারেননি। তো তিনি আসলে রাতের বেলা মাছ ধরতে আসেন তার ছোট নৌকা এবং একটা লাইট নিয়ে। তো আমি মূল ঘটনায় চলে যাচ্ছি রাসেল ভাই। তো তিনি যখন তার ছোট নৌকাটা দিয়ে তিনি হাওরের মধ্যে মাছ ধরার জন্য লাইট জ্বালিয়ে জ্বালিয়ে মাছ খুঁজতেছিলেন, তিনি অনুভব করেন যে আজকের আবহাওয়াটা খুবই নিস্তব্ধ, এবং সেই সাথে হাওরের যে জায়গাটায় ঘন কচুরি, মানে কচুরিপানা, সেই জায়গায় তিনি একটা সময় তিনি লক্ষ্য করেন যে সেই জায়গায় মানে মাছ যেরকম শব্দ করলে যেরকম সাউন্ড হয়, ওই রকম সাউন্ড সেদিক দিয়ে আসতেছে। তো তিনি বেশ কৌতূহল হন এবং তিনি চিন্তা করেন যে হয়তো বা সেই কচুরিপানার ওইদিকে মাছ থাকতে পারে। তো তিনি হলো লাইট নিয়ে সেদিকে যান তার ডিঙি নৌকাটা নিয়ে, এবং তিনি একটা জিনিস উপলব্ধি করেন যে সেই কচুরিপানার, মানে ছোটো ছোটো কচুরিপানার মাঝে মাঝে তিনি দেখতে পান যে একটা বড় কোনো একটা মাছের মতো, মানে পিঠ দেখাচ্ছে এবং পানিতে ঢুকতেছে, এই ধরনের একটা অনুভব হচ্ছে। তো তিনি চিন্তা করলেন যে হয়তো বা এটা কোনো বড় মাছ, আর সেই বড় মাছ ধরার জন্যই তো তিনি আসলে এই ট্যাটা বা খোসা নিয়ে এসেছেন আজকে। তো যেহেতু অথই পানি এই ইয়ার মধ্যে, হাওরের মধ্যে, তো যে বড় মাছ ধরার তার উদ্দেশ্য ছিল, যার কারণে তিনি ট্যাটা নিয়ে এসেছেন। এবং তিনি চিন্তা করলেন যে হয়তো বা তার ভাগ্য আজকে মানে ভাগ্য আজকে খুব ভালো, যার কারণে তিনি এসে আজকে একটা বড় মাছের দেখা পেলেন। তো যখনই তিনি সেই মাছটাকে আঘাত করতে যাবেন, পরক্ষণে তার কাছে মনে হলো যে এটা কি আসলেই মাছ, কারণ সেই পিঠটাই এত বড় দেখাচ্ছিল যে মানে বড় একটা সাইজের মাছ মনে হচ্ছে। তিনি বেশ অবাক হন যে এই হাওরে তো এত বড় মাছ থাকার কথা নয়, আর এত বড় মাছ এখানে কোথা থেকে আসবে। তিনি চিন্তা করলেন যে হয়তো এটা কোনো মাছ নয়। তো তিনি আঘাত করতে গিয়ে আর কি ভাবেন যে, পরক্ষণে ভাবেন যে এটা কোনো মাছ না, এটা হয়তো বা কোনো খারাপ কিছু। তো এরপরে তিনি আসলে কিছুক্ষণের জন্য সেই মাছটাকে আর দেখতে পান না। তো যখন তিনি দেখতে পান না, তিনি পুনরায় তার লাইটটা জ্বালিয়ে তিনি মাছ খোঁজার চেষ্টা করেন, এবং পরক্ষণে তিনি চিন্তা করেন যে তিনি যেটা ভাবতেছেন সেটা মনে হয় ভুল। এটা খারাপ কিছু হলে তো তাকে বারবার দেখা দিত বা ডিস্টার্ব করতো,
ভয় দেখাতো, এই ধরনের কোনো কিছু হইতো। কিন্তু এই মাছটা তো আসার পরে দেখলো এখন আধা ঘন্টা পার হয়ে যাচ্ছে, সেই মাছটাকে তো তিনি আর পুনরায় দেখতে পাচ্ছেন না। তো তার কাছে এখন আফসোস লাগতেছে যে তিনি আসলে যেটা করলেন সেটা ভুল করলেন। হয়তো মাছটাকে আঘাত করলে তিনি সেই মাছটা এখন তার কাছেই থাকতো, তিনি বাসায় চলে যেতে পারতেন। কিন্তু তার কাছে মনে হলো যে তিনি ভুলেই করলেন, যে সেটা মাছই ছিল, তাই তিনি আসলে বেশি চিন্তা করার কারণে সেই মাছটাকে এখন তিনি ধরতে পারলেন না। তো এই চিন্তা ভাবনা করতেছেন আর তিনি মাছ খুঁজতেছেন, এবং মাছ খুঁজতেছেন, কিন্তু কোনোভাবেই তিনি মাছ পাচ্ছেন না। এবং তিনি পুনরায় চিন্তা ভাবনা করলেন, আচ্ছা আবার যে দেখি সেই কুচুরিপানার ওই সাইডে, দেখি মাছটাকে আবার পাওয়া যায় কিনা। তো রাসেল ভাই তিনি এই চিন্তা ভাবনা করে সেই কচুরিপানার দিকে গেলেন, এবং যখন তিনি সেই দিকে সেই মাছটাকে খোঁজার চেষ্টা করলেন, এবং কিছুক্ষণ পর তিনি সেই মাছটাকে পুনরায় দেখতে পেলেন। এবং সেই মাছটা কিছুক্ষণ পর পর তার পিঠটা উঁচিয়ে পানির উপর মানে উঁচিয়ে আবার পানির নিচে চলে যাচ্ছে, এরকম করতেছে। তো তিনি আহ, একটু মনে তো আগে ভয় ছিলই, তারপরও তিনি সেই মাছটাকে আঘাত করে বসলেন। এবং রাসেল ভাই যখনই তিনি সেই মাছটাকে আঘাত করে বসলেন, তিনি তার হাতে থাকা ট্যাড়াটা কোনোভাবেই ধরে রাখতে পারলেন না। রাসেল ভাই এখানে বলে রাখি, আসলে যারা ট্যাটা ইউজ করে বা খোঁচা ইউজ করে, তো এরা কি করে, ওই খোঁচার মধ্যে দড়ি হলো রশি, একটা ছোট্ট একটা রশি হলো বেঁধে রাখে, যাতে করে সেটা মাছকে আঘাত করার পরে সেই রশির মাধ্যমে সেই আর কি ট্যাড়াটাকে কাছে নিয়ে আসে। তো এখানেও আসলে সুমন ভাই সেই কাজটা করেছিলেন। তো রশি লাগানো ছিল, এবং আর একটা রশির প্রান্ত তার হাতের মধ্যে লাগানো ছিল। তো যখন তিনি সেই মাছটাকে আঘাত করেন, এবং মাছটা রাসেল ভাই এমন একটা চিৎকার দেয়, যেটা মাছের শব্দ ছিল না, মনে হচ্ছে যে তিনি কোনো একটা মানুষকে আঘাত করেছেন, এই ধরনের একটা সাউন্ড তিনি শুনতে পান। এবং সেই মাছটা তার যত শক্তি আছে, সেই শক্তি দিয়ে যেন ট্যাড়াটাকে দ্রুত গতিতে নিয়ে যাচ্ছে। এবং রাসেল ভাই যেহেতু সেই ট্যাটার সাথে একটা রশি সুমন ভাইয়ের হাতের মধ্যে বাঁধা ছিল, যার কারণে সেই মাছটা যেদিকে যেদিকে যাচ্ছে, তার নৌকাটাও আর কি সেদিকেই মানে ছুটতেছে। তো এক পর্যায়ে কোনোভাবেই সুমন ভাই সেই মাছটাকে ধরতেই তো পারতেছে না, এমনকি তার ট্যাটাটা তিনি কাছে পাচ্তেছে না। অতএব দেখা যায় যে তার এই হাতের মধ্যে সেই রশিটা লেগে থাকার কারণে তিনি দেখা যায় যে প্রচণ্ড সেই মাছটার টানের কারণে তার হাতের হাত ছিঁড়ে যাচ্ছে, এরকম একটা তিনি অনুভব করেন। তো তিনি কি করবেন বুঝতে পারতেছিলেন না। তো রাসেল ভাই এখানে বলে রাখা ভালো, তিনি আসলে যেহেতু রাত বিরাতে মাছ ধরেন, এই জন্য তিনি আসার সময় সুরক্ষার জন্য তিনি তার কাছে একটা দা নিয়ে এসেছিলেন। তো এটা আসলে সুরক্ষার জন্য, বিপদ আপদ বলা যায় না, যার কারণে তিনি সবসময় দেখা যাচ্ছে তার নৌকার মধ্যে একটা দা রাখতেন। দা বলতে যেটা দিয়ে আর কি আমরা দেখা যায় যে গ্রাম্য ভাষায় আমরা দা বলি, শ্রোতারা বুঝতে পারতেছেন কিনা জানি না। তো সেই দা দিয়ে তিনি যখন অনুভব করতেছেন যে সে মাছ তো বা ট্যাটাকে ধরাই যাচ্ছে না, বরং সেই দড়িটা বা সুতাটা তার হাতে লাগার কারণে মনে হচ্ছে যে তার হাত ছিঁড়ে যাচ্ছে। এবং যখনই তিনি খুবই প্রচণ্ড পরিমাণে ব্যথা পাচ্ছেন, তখনই রাসেল ভাই তিনি একটা কাজ করেন, সেই তার নৌকায় থাকা দা দিয়ে সেই হাতে লাগা যে রশিটা সেটা তিনি কেটে দেন। এবং কেটে দেওয়ার কারণে তো সেই মাছটা এবং ট্যাড়াটা সহ সেই ইয়াটা হারিয়ে যায়, পানির গভীরে চলে যায়। তো তিনি আসলে হাফ ছেড়ে বেঁচে, না হলে আসলে তাকে নৌকার থেকেই মনে হয় টেনে ফেলে দিচ্ছিল, এবং তার হাত ছিঁড়ে যাচ্ছে তিনি, কারণ এরকম আসলে অনুভব করেন। তো তিনি বেশ অবাক হন যে সুমন ভাই প্রচণ্ড পরিমাণে ভয়ও পান, যে এটা কীভাবে সম্ভব, একটা মাছের শরীরে এত পরিমাণ শক্তি, আর সেই শক্তি দিয়ে তার নৌকা এবং তাকে এত পরিমাণ কষ্ট দিয়ে চলে গেল, তিনি কোনোভাবেই বুঝতে পারলেন না। তো রাসেল ভাই তিনি অনেক ভয় পেয়ে যান এই বিষয়টাতে। তো তিনি সেদিনের মতো মাছ ধরেন না, কারণ তার কাছে তো আর মাছ ধরার উপকরণ বলতে সেই ট্যাটাটাই ছিল। তো তিনি যেহেতু ভয়ও পেয়েছেন অনেক, তো বাসায় চলে আসেন, এবং বাসায় চলে আসার পর সেদিনের মতো আসলে তার সাথে কোনো কিছুই হয়নি। তো সমস্যা শুরু হয় রাসেল ভাই দ্বিতীয় দিন থেকে। তো পরের দিন রাতে তিনি যখন পুনরায় তার আরেকটা ট্যাটা নিয়ে মাছ ধরতে যান, সেদিন আসলে তিনি একা যাননি, তার সাথে আরও একজন তার বন্ধু সাথে নিয়েছিলেন। আসলে প্রথম দিন তিনি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়েছিলেন, যার কারণে তিনি তারপরের দিন তার বন্ধুর নাম হচ্ছে
সবুজ। তো সবুজ ভাইকে সাথে নেন। তো সবুজ ভাইয়েরও বাসা হচ্ছে ওই ওনার বাসা সুমন ভাইয়েরও এলাকায়, মানে গ্রাম্য বন্ধু আর কি। তো দুজনেই হলো মাছ ধরতে যান তারপরের দিন, যেহেতু বর্ষাকাল চলছে এই সময় মানুষ আর কি প্রচুর পরিমাণে মাছ ধরতে পারতেছেন। তো প্রথম দিন আসলে সুমন ভাই একটু বেশ রাত করেই গিয়েছিলেন। তো দ্বিতীয় দিন আসলে তারা, সুমন ভাই বিশেষ করে বেশি রাত করে যাওয়ার সাহস পাননি। তিনি তার বন্ধু সহ সন্ধ্যার সময় যান। দেখা যায় সারাদিন কাজ শেষে সন্ধ্যার সময় আসলে তার বন্ধু সহ নৌকা নিয়ে মাছ ধরতে যান টেটা দিয়ে। তো রাসেল ভাই যখন দুই বন্ধু মিলে মাছ ধরতে যান, তো দেখা যায় সারা তো আপনার হচ্ছে পুরো হাওড়ে সেদিন লোকজন ভালোই ছিল। সেদিন প্রথম দিন যেরকম কেউ ছিল না, সেদিন আসলে লোকজন ছিল। তো তারা দুজন মাছ ধরতেছেন, আসলে তেমন কোনো মাছ পাচ্ছিলেন না, ছোট ছোট কিছু মাছ পেয়েছিলেন, গড়াই বা শাল মাছগুলো। তো দেখা যায় যে তারা বেশি এটা থেকে বেশ খুশি হচ্ছিলেন না, যে বর্ষার সিজনের সময় তো বড় বড় মাছ পাওয়ার কথা, আর সেখানে কিনে এরকম তিনি পাচ্ছিলেন। তো তারা দুজন মাছ ধরতেছিলেন এবং সেই সাথে সাথে রাসেল ভাই সুমন ভাই আর কি সবুজ ভাইকে ঘটনা শোনাচ্ছেন যে এরকম কালকে আমার সাথে এরকম এরকম হয়েছে, কালকে আমি ভয় পেয়েছিলাম আর কি। তো এটা সুমন ভাই বলতেছে। তো সবুজ ভাই এটা শোনার পর তো তিনি হেসে দেন যে আরে কি বলিস, এই দিন দুপুরে এই সন্ধ্যার সময় তুই ভয় পাইছিস, এটা তো আর এখানে এই ধরনের ঘটনা তো আগে কোনো ঘটেনি, আর এটা তো স্বাভাবিক, হয়তো বা কোনো একটা বড় মাছ ছিল। তো সবুজ ভাই আর কি এই বিষয়টাকে একটু পাত্তা দেয় না এবং তিনি এটা হেসে উড়িয়ে দেন। তো সুমন ভাই অনেক চেষ্টা করেন সবুজ ভাইকে বোঝানোর, কিন্তু তিনি এটা কোনোভাবেই বিশ্বাস করেন না। তো দেখা যায় এক পর্যায়ে সুমন ভাই যখন বোঝাতে পারলেন না, তখন সবুজ ভাই বলে যে আচ্ছা চলো দেখি ওই যেখানে ঘটনা ঘটেছিল সেখানেই যাই, দেখি কি আজকে ওই ধরনের কোনো বড় মাছ পাওয়া যায় কিনা। কিন্তু সুমন ভাই আসলে গতকালকে এত পরিমাণ ভয় পেয়েছিলেন যে সেখানে যেতে মানা করেন। তো সবুজ ভাই কোনোভাবেই শোনেন না, তিনি সেই নৌকাটা সেদিকেই নিয়ে যান এবং সেই যেখানে আর কি ঘটনা ঘটেছিল সুমন ভাইয়ের সাথে সেখানেই চলে যান। তো সেখানে যাওয়ার পর সুমন ভাই বলেন যে এইখানে এই ঘটনা ঘটেছিল। তো তারা আসলে সবুজ ভাই এবং দুজনে পরক্ষণে ভুলে যায় এবং তারা মাছ ধরার মনোযোগী হয়। রাসেল ভাই আশ্চর্যজনক বিষয় হচ্ছে গতকালের যে মাছটা যত বড় সাইজ ছিল, আজকে তার থেকে একটু ছোট সাইজের হবে, মানে অর্ধেক সাইজের হবে। এই ধরনের একটা মাছ সেই কুচুরি পানার ওইদিকে পিটি দেখাচ্ছে এবং সেটা নিচের দিকে চলে যাচ্ছে, পিটি দেখাচ্ছে এবং নিচের দিকে চলে যাচ্ছে। তো এটা সবুজ ভাই প্রথমে দেখতে পান এবং এটা দেখে সুমন ভাইকে বলেন এবং সেই নৌকাটা সেদিকে নিয়ে যাওয়া হয়। তো সুমন ভাই মানা করা সত্ত্বেও সবুজ ভাই সেই মাছটার উপর আঘাত হানেন এবং আঘাত হানার সাথে সাথে ওই একই রকম সিনারি যেটা গতকালকে সবুজ ভাইয়ের সাথে হয়েছিল, সুমন ভাইয়ের সাথে যেটা হয়েছিল সেটা সবুজ ভাইয়ের সাথে এখন হচ্ছে। সেই মাছটা তো প্রচণ্ড পরিমাণ গতিতে নিচের দিকে চলে যাচ্ছে এবং সেই সাথে সাথে নৌকাটা তাদের দ্রুত গতিতে চলে যাচ্ছে এবং সবুজ ভাই অনুভব করতেছেন তার মনে হয় যে হাত ছেড়ে যাচ্ছে। তো তিনি হলো যখন রশির টান পাওয়ার কারণে ব্যথা পাচ্ছেন হাতে, তিনি প্রচণ্ড পরিমাণ চিৎকার করতেছেন এবং সুমন ভাই যেহেতু সুরক্ষার জন্য সবসময় দা রাখে, আমি এটা বলেছিলাম, তো তিনি সেই দাটা দিয়ে সেই রশিটা কেটে দেন এবং কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে তো সুমন ভাই তার হাতটা নিরাপদ হয় এবং তিনি এক প্রকার কান্না করে দেন। এত পরিমাণ সেই মাছটা টান দিয়েছিল তার হাতের মধ্যে স্পষ্ট একেবারে দাগ বসে গিয়েছে, যেটা সুমন ভাই গতকালকে আঘাত পেয়েছিলেন তার থেকে আজকে মানে ডাবল খুবই আঘাত পেয়েছেন। তো সুমন ভাই কোনোভাবেই তার হাতের এই জখমটা ব্যথা সহ্য করতে পারতেছেন না। তো পরক্ষণে সবুজ ভাই বুঝতে পারলেন যে হ্যাঁ আসলে এটা কোনো মাছ না, এটা অবশ্যই কোনো খারাপ কিছু। পরে সবুজ ভাই বলেন যে সুমন এই দিক দিয়ে এখান থেকে চল। পরে হলো তার দুজন নৌকা সেখান থেকে চলে তারা কিনারে চলে আসে এবং পরে তারা বাসায় আসে। তো বাসায় আসার পর রাসেল ভাই তারা দুজন যখন বাসায় আসার সময় তারা আলোচনা করে, তো পরক্ষণে আর কি সবুজ ভাই স্বীকার করে যে হ্যাঁ রে, এটা আসলে কোনো মাছ ছিল না, এটা অবশ্যই কোনো খারাপ কিছু ছিল। যাই হোক আমাদের ভাগ্য ভালো যে তুই সাথে দা রাখছিলি, এই দা না থাকলে তো আজকে নিশ্চিত আমি মারা যেতাম, কারণ এই দা না থাকলে তো দেখা যায় যে এটা পানির মধ্যে টেনে নিয়ে যেত, আর পানির মধ্যে নিয়ে গেলে তো যা হবার তা তো হবেই। তো তারা আসলে আল্লাহর কাছে শুকরিয়া জানায় যে তারা এত বড় একটা বিপদ থেকে রক্ষা পেয়েছে। তো রাসেল ভাই এরপরে তারা আসলে দুজনে প্রায় মাসখানেকের মতো মাছ ধরে নাই এবং তারা এরপরে
যদিও তারা পরবর্তীতে মাছ ধরতে গিয়েছিল, কিন্তু কখনো ওই যেই সাইড দিয়ে কচুরিপানা প্রচুর সেই দিক দিয়ে আসলে সেই হাওরের ওই সাইড দিয়ে তারা মাছ ধরা থেকে বিরত থাকে। অন্য সব সাইডে তারা মাছ ধরে, কোনো সমস্যা হয়নি। তো রাসেল ভাই, এটা ছিল সুমন ভাইয়ের ঘটনা। আমার কাছে ঘটনাটা খুবই ভালো লেগেছিল, যার কারণে আপনার কাছে শেয়ার করা। তো রাসেল ভাই, এটা ছিল ঘটনা। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করছেন নাজমুল সাকিন নামে একজন, তিনি খুলনাতে বসবাস করেন এবং তিনি পেশায় একজন শিক্ষক। তো তিনি একটি ঘটনা শেয়ার করেছেন এবং তিনি বলেছেন যে এই অতিপ্রাকৃত ঘটনাটি তার বাবার সাথে ঘটেছিল। এবং যদিও এই ধরনের ঘটনা আমরা সবসময় শুনি, কিন্তু যার সাথে ঘটে সেই বুঝতে পারে এটা কতটা ভয়াবহ তার জীবনে হয় সেই সময়টা। তো যাই হোক, তার বাবার কাছ থেকে শোনা এই ঘটনাটা নাজমুল সাকিন সাহেব শেয়ার করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। এই ঘটনার প্রেক্ষাপট 1985 সাল। 85 সালে তখন তার বাবার বয়স 10 বছর, আর তার দাদা তার কিছুদিন আগেই বরিশাল থেকে খুলনাতে মুভ করে আসেন। আর খুলনা মুভ করে আসাটা ছিল তার চাকরি সূত্রে আসা। তিনি পোস্টিং নিয়ে এসেছিলেন এখানে। তো পোস্টিং হওয়ার পর তিনি একটু তার মন খারাপ ছিল, কারণ যেখানে তিনি ছিলেন সেই জায়গায় মোটামুটি সেটেল হয়ে গেছিলেন, ভাল লাগতো সেই জায়গাটা। তিনি ছিলেন সেখানকার কাস্টমস হাউসের কাছেই একজন কর্মকর্তা। তো সেখানে সেই সব কিছুর মালপত্র ওঠানামা, সেগুলোর হিসেব নিকেশ সব কিছুর দায়িত্বে তিনি ছিলেন। তো যাই হোক, এখন নতুন শহর এবং এখানে এসে তার কাছে একটু অন্যরকম লাগছে। তো তিনি খুলনায় মুভ করছিলেন একটু পল্লী এলাকায়, সেখানে তার আত্মীয় থাকতো, সেখানে গিয়েছিলেন, তার কাছে বেশ ভালো লাগতো জায়গাটা। তো ওই জায়গায় তিনি মুভ করছেন এবং তার মানে নাজমুলের যে দাদি, তিনিও কিন্তু ওই একটু নেচার ঘেরা জায়গায় পছন্দ করতেন। তো এই কারণে তিনি তাদের আত্মীয়র বাসার কাছে মুভ করছিলেন এবং সেখান থেকে তার আসতে খুব একটা কষ্ট হতো না। এইখানে তিনি চলে আসতেন, ওখানে ট্রলার ছিল, ট্রলারে করে সুন্দর চলে আসতেন। তো এসে কাজ করে আবার তিনি বিকেলবেলা ব্যাক করে চলে যেতেন বাড়িতে। তো বাড়ি ফিরে যাওয়ার সময় নাজমুল সাহেবের দাদার বেশ সুন্দর অভিজ্ঞতা হতো, কারণ অনেক মানুষই ছিল যারা চলে যেত সেদিকে, ট্রলারে উঠতে এবং সে ট্রলার চড়া শুরু করতো নদী ধরে, এবং বেশ সুন্দর লাগতো। মানে বিকেল গড়ায় যখন সন্ধ্যা নামতো ট্রলারের উপরে, দেখা যেত যে ট্রলারের মধ্যে একটা হারিকেন জ্বালিয়ে বসেছে সেই মাঝি, যিনি হাল ধরে আছেন, ট্রলার চলছে বুট 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 করে, আর মানুষজন, বিভিন্ন মানুষ গল্প করছে। আবার অনেকে দেখা যেত যে মাঝখানে কোথাও থেমে আবার কিছু মানুষ নেমে যেত, এবং ওনার যে জায়গাটা ছিল, এই নামটা অবশ্য উল্লেখ করেছেন নাজমুল, বাট আমি সঙ্গত কারণে আমরা যেহেতু কোনো স্পেসিফিক লোকেশন শেয়ার করি না, সেই জন্য করছি না। তো যাই হোক, যেইখানে তার বাসা ছিল আর কি, সেই গ্রামে যখন নৌকাটা থামতো তখন মোটামুটি সন্ধ্যা হয়ে যেত। তো এইখানে আসার পরে নাজমুলের দাদার একটু অস্বস্তি লাগতো, কারণ এই গ্রামের যে রাস্তাটা বেশ লম্বা হাঁটাপথ, এবং এই হাঁটাপথটা বেশ ভালো পরিমাণের নেচারে ঘেরা, মানে গাছ গাছালি, নীরবতা, ঠান্ডা বাতাস লাগতো তখন, কারণ তিনি মুভ করছিলেন সেপ্টেম্বরের দিকে। তো সেই সময় ওই সময় 85 সালের দিকে, তখন কিন্তু সেপ্টেম্বরের দিকে মোটামুটি গ্রাম অঞ্চলে ঠান্ডা লাগা শুরু করে দিত। মানে তখনই অনেকেই হাফ হাতা সোয়েটার পরে ঘুরতো, শাল পরে ঘুরতো, এরকম। যাই হোক, তখন তিনি আসতেন, এই নেচারের মধ্যে দিয়ে তার কাছে একটু অন্যরকম লাগতো। দেখা যেত যে গাছ গাছালি, বাঁশঝাড় ছাওয়া যে জায়গাগুলো ছেয়ে যেত কুয়াশা, এরকম। আর তারপরে একটা বেশ বড় কবরস্থান ছিল, কবরস্থানের ওই পাশে একটা বড় সবেদা গাছ ছিল। এই সবেদা গাছটাকে ওনার কাছেই কেমন যেন একটু অন্যরকম লাগতো, মনে হতো কি যে এই সবেদা গাছটা কাইন্ড অফ লাইক মানুষের মতো হাত পা এরকম মেলে থাকতো, এরকম লাগতো দূর থেকে দেখলে। অন্ধকার, মানে আলো আধারিত হয়ে যেত তখন তিনি যখন আসতেছেন সন্ধ্যা, মানে জায়গাটা তার ভালো লাগতো না আর কি, কবরস্থানের শেষে তো। যাই হোক, তিনি তারপর আসতেন। এই এতটুকু এই রোমাঞ্চ বোধ করাটাও আসলে নাজমুল সাহেবের দাদার বেশ ভালোই লাগতো। তো যাই হোক, তো আরেকটু সময় পার হয়ে গেল, মানে ঠান্ডাটা আরেকটু জেগে বসলো। তো ওইখানে তিনি খেয়াল করলেন গত কয়দিন ধরে বেশ মাছ আসছে, মাছ, এবং সে মাছ মানে ইলিশ মাছ। তো ইলিশ মাছগুলো আসতেছে এবং সেগুলো বেশ ডিমওয়ালা ইলিশ মাছ। তো সকালের দিকে এসে বেশিক্ষণ থাকে না। তো তিনি সেটা শুনছেন তার ওখানকার কলিগদের কাছেও, যে সকালে মাছগুলো আসে, এসে চলে যায়। তো তিনি চিন্তা করতেছিলেন যে আমি যদি কিনে রাখলে আবার বিকালে নিয়ে যাব, মাছটা অনেকক্ষণ থাকবে, আবার বরফ টরফ দিয়ে রাখতে হবে, এর থেকে কিভাবে কি করা যায়। তো তিনি এই মাছের গল্প কিন্তু নাজমুল সাহেবের দাদির সাথেও করছেন,
বারান্দায় বসে বসে বলছেন যে এরকম মাছ তো আছে, অনেক বড় বড় ডিমালা মাছ আসে, অনেক সুন্দর, এরকম এক জোড়া কিনে পাঠাই দিলে তো ভালোই হতো। তো বলছে কারে দিয়ে পাঠাবা তুমি? তো তিনি বললেন যে আমি এক কাজ করি, মানে নাজমুল সাহেবের বাবা তার একটা ছদ্মনাম দিয়েছেন নাজমুল সাহেব, তিনি বলেছেন যে তার বাবার ছদ্মনাম তিনি দেখে দিয়েছেন এখানে শাহনূর সাহেব। তো বললো যে শাহনূরের হাতে সকালে ওরে নিয়ে দিয়ে দিব। তো তার স্ত্রী মানে নাজমুল সাহেবের দাদি বলতেছে যে না, এত ছোট ছেলে, ওর হাতে তুমি মাছ দিয়ে পাঠাবে, এত দূর কিভাবে আসবে? কি বলে আর আসবে, ওর নিয়ে যাবো অফিসে, নিয়ে যাও, ওর এখানে মাছ টাছ কিনে দিয়ে মিষ্টি টিষ্টি খাওয়ায় তারপর সুন্দর করে উঠাই দিলে আমার ছেলে অনেক সাহসী, পারবে, আসতে পারবে, সমস্যা হবে না। তো তার দাদির মানে পছন্দ হয় না আইডিয়াটা, তিনি চান না আর কি ছেলেকে এত দূরে একাইভাবে দিতে। তো তারপরও বাবা যেহেতু সাহসী, বাবা চাচ্ছে, তিনি আর কিছু বলেন না। তো রাতের বেলা তারা সুন্দর ঘুমায় যায়। তো পরদিন সকালবেলায় নাজমুল সাহেবের দাদার মানে ইচ্ছা হয় ছেলেকে নিয়ে যাবেন। ঠান্ডা পড়ে গেছে বেশ, এবং দেখা যেত যে ওই সময় মানে কুয়াশা পড়তো বেশ, সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা লাগতো। তো তিনি মোটামুটি প্রিপেয়ার হয়ে গেলেন, মোটা সোয়েটার টোয়েটার পরে, শাল টাল পরে, এবং ছেলেকেও রেডি করে দিতে বললেন। তো ছেলেও একটা এরকম সোয়েটার টোয়েটার পরে, শার্ট টার্ট পরে, উপরে চাদর পরে রওনা দিলেন বাবার সাথে। তো বাপ বেটা দুইজন যাচ্ছে, মানে নাজমুল সাহেবের দাদা আর বাবা দুইজন যাচ্ছে। তো তিনি জিজ্ঞেস করতেছেন যে তোর কাছে কেমন লাগে এই জায়গা, ছেলেকে জিজ্ঞেস করতেছে। ছেলে বলে বাবা অনেক ভালো লাগে, কিন্তু বাইরে যাইতে দেয় না মা। বলে কেন? ওই সামনে গেলে ওইখানে ওই যে কবরস্থান সবেদা গাছ, ওগুলো নাকি কেমন, ওগুলো নাকি ভয়ের, ওই জায়গা দিয়ে যাইতে দেয় না আম্মা। কেন? তো বলে যে আরে ওখানে নাকি কোন মহিলা মনের দুঃখে ঝুলে গেছিল গাছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কে বলছে তোরে? আমার মা বলছে। বলে দাঁড়া, তোর মারে আমি বলতেছি। তো ঠিক না, তোরে কেন এগুলো বলে এইসব? বলে না, বলছে আর কি, ভূত প্রেতের গল্প বলতে যায়। তো তার দাদা হাঁটতে হাঁটতে যাচ্ছে তার বাবাকে নিয়ে, ছেলের সাথে এইসব গল্প করতেছে এবং তাকাচ্ছেন, দেখেছে আসলেই জায়গাটা কেমন ধুধু ধুধু লাগে, কুয়াশা পড়ছে, সকালের দিকে যাচ্ছেন তো তিনি। তো ওই সময় সকাল 7টা-8টার সময় বেশ কুয়াশা থাকতো, আর ঠান্ডা পড়তেছে মোটামুটি বেশ ঠান্ডা, তখন একটু জমাট বাঁধা অবস্থা। তো হেঁটে হেঁটে এক সময় রোদটা আরও বাড়লো এবং তারা পৌঁছায় গেল, এবং সেই খেয়াঘাট থেকে নৌকায় উঠলো তারা তাদের ট্রলারে, এবং সেটাতে করে চলা শুরু করলো। সেই ইঞ্জিন নৌকা তাদেরকে নিয়ে এক সময় ওই যে অন্যান্য ঘাটে থেমে এক পর্যায়ে তাকে নিয়ে গেল সেই জায়গায়, যেখানে তার যে অফিস, মূল শহরের একটা প্রান্তে যেখানে। তো ওখানে নেমে খুব ব্যস্ত জায়গা, এবং নাজমুল সাহেবের বাবারও খুব পছন্দ হইতেছে, মানে তার বাবার কর্মস্থল, এবং বাবাও ছেলেকে নিয়ে এসে খুব খুশি, যে দেখাচ্ছে যে দেখ এখানে এই জিনিসগুলো দেখছি। খুব মানে ফ্রেন্ডলি ছিল তিনি, তার মানে নাজমুল সাহেবের দাদা তার বাবার সাথে খুব ফ্রেন্ডলি ছিল। তো ওইটা ঘুরে তাকে নিয়ে গেল, চল এখানে মিষ্টির দোকান আছে, খুব নাম করা মিষ্টি, ছানা, এই ছানা, কাঁচা ছানা অনেক মজা, তো কাঁচা ছানা দিয়ে লুচি দিয়ে খাবি। তো ছেলে তো খুব খুশি, তো তাকে নিয়ে কাঁচা ছানা, লুচি এগুলো খাওয়াইলো বসায় বাবা। তো মানে নাজমুল সাহেবের বাবা আর দাদা দুজনে মিলেই খেলেন এবং খেয়ে খুব খুশি। তো দুজন আসছেন। তো অফিসে ঢোকার আগে তিনি বললেন যে এক কাজ করি, তোরে মাছ কিনে দিই, যে জন্য তোরে আনছি আজকে, মিষ্টি তো খাওয়াইতামই, আর তোরে এই মাছ কিনে দিই, মাছ নিয়ে যা, সাথে তোর মার জন্য রসগোল্লাও নিয়ে যায় এখান থেকে। তো তিনি নিয়ে গেলেন ছেলেকে, মাছের ওখানে ডাক উঠতেছে। তো তিনি এক জোড়া বেশ বড় মাছ কিনলেন, বড় মাছ, এবং বুঝে শুনে কিনলেন, ডিম আছে এরকম। কেনার পর ছেলেকে ওটা ধরায় দিলেন, আর কাছাকাছি দোকান থেকে রসগোল্লা কিনলেন, মাটির হাঁড়িতে রসগোল্লা থাকে, খুব মানে সরেস রসগোল্লা এরকম। তো দিয়ে ছেলেকে নিয়ে গেলেন তিনি ওই ইসের কাছে, ইঞ্জিন নৌকার কাছে ওখানে। তো তখন একটা নৌকা যাচ্ছে, তখন অলরেডি মানে কড়কড়া রোদ হয়ে গেছে আর কি, একটু পরে দুপুর হবে। তো বললো যে তুই যাইতে পারবি না? ছেলে বলছে হ্যাঁ পারবো। তো নিয়ে নৌকায় উঠে তিনি ছেলেকে কপাল একটা চুমা দিয়ে বললেন যে যা, অসুবিধা না, ওই যে ট্রলারওয়ালাকে বলে দিল যে মানে ভাড়া আমি দিয়ে দিতেছি এই সেই, বলে যাক তার মতো এটা মিটমাট করে দিল। নাজমুল সাহেবের বাবা ট্রলারে করে যাচ্ছেন, তার হাতে 2টা ইলিশ মাছ, বেশ বড় বড় রাজা ইলিশ, এগুলার এক একটার সাইজে 2 কেজির মতো। এবং ওই আশেপাশে যারা উঠছে তারাই জিজ্ঞেস করতেছে, বাপ রে বাপ, এত বড় ইলিশ, মানে কি অবস্থা? কয় বাপ কিনে দিচ্ছে ওখান থেকে। বলো আচ্ছা, এটার মধ্যে কি? মিষ্টি। মিষ্টি, ভালো মিষ্টি তো, যাও যাও বাড়ি যাও, যে খাওয়াও সবাই। তো এগুলো বলতেছে মানুষজন, তিনিও চলতেছেন, এবং এই সকাল পার হয়ে দুপুরের দিক হয়ে আসতেছে, রোদ চড়চড় করতেছে, তার কাছে ভালো লাগতেছে, শীতটা কেটে যাচ্ছে, যখন কড়া উঠতেছে শীত কেটে যাচ্ছে, নদীর সুন্দর সুন্দর দৃশ্য, পাড়ের সুন্দর দৃশ্য,
এরকম দুই এক ঘাট যেগুলো পার হলো মানুষ নেমে গেল, এক সময় তাদের যে ঘাট সেটা আসলো। তো ওই ঘাটে এসে মাঝি বলল, সাবধানে যেও বাসায়, বাবা তোমার বাবা বলে দিছে। তো নাজমুল সাহেবের বাবাও নেমে গেলেন, নেমে হাঁটা শুরু করলেন, হেঁটে হেঁটে যাচ্ছেন। তো মাছ তার কাছে ভারী লাগতেছে, সুটলি দিয়ে বাঁধা, তো হাতের সাথে পেঁচায় নিছেন তিনি, বেশ ভারী লাগছে। ভাবতেছে যে একটা বাজারে ব্যাগ নিলে খারাপ হতো না, এ কি হাতের মধ্যে এরকম নিয়ে যাচ্ছি। তো তিনি ওইখানকার ওই দোকানপাটের দিকে তাকাচ্ছিলেন একটু, তো দেখতেছে না দোকানপাটে ওরকম অবস্থা নাই, তিনি যে একটা ব্যাগ নেবেন সেই ব্যাগ ঝুলায় নেই কেউ। আর তখনকার ওই গ্রামের ব্যাগ ইসের মধ্যে পলিথিন ওরকম চালু হয়নি আর কি। তো হেঁটে হেঁটে যাচ্ছেন, একসময় তিনি মূল রাস্তায় উঠে আসলেন। তখন কিন্তু একেবারে ভর দুপুর, মানে একদম দুপুর, সূর্য একদম মাথার উপর উঠে গেছে। হেঁটে আসতেছে, তার এক হাতে মিষ্টি আর এক হাতে ওই ইলিশ মাছ দুইটা এরকম নিয়ে আসছে, সে উঁচা করে রাখছে কষ্ট করে। তো হেঁটে হেঁটে আসতেছে, ভর দুপুর, খা খা করতেছে, কেউ নাই আশেপাশে। দূরে যে এখানে মানে পাশে যে ফসলের মাঠ, ওইখানে কাউকে দেখা যাচ্ছে না, পুরা ফাঁকা জায়গাটা একদম, মানে মাঝে মাঝে ঠান্ডা বাতাস এসে গায়ে লাগতেছে। তো হাঁটতে হাঁটতে এক সময় সে চলে আসলো সেই যে কবরস্থানের কাছে, যেখানে সে মানে সবেদা গাছ, এবং তার মাও গল্প বলছে এখানকার অনেক। তো সবেদা গাছের কাছ দিয়ে যখন সে যাচ্ছে, মানে সামনে চলে আসছে, তার কাছে মনে পড়লো যে আরে মা না বলছিল যে এখানে এরকম কে জানি ঝুলে গেছিল, এখানে কি একটা অবস্থা। তাহলে ভাবতেছে, সে তখন অনেক রকম চিন্তা করতেছে ছোট ছেলে হিসাবে, যে কেন কেন ঝুলে গেল একটা মানুষ, বা কিভাবে, কে ছিল মহিলাটা, হ্যাঁ কেমন ছিল দেখতে, কেমন ছিল, সে কি করতো, এগুলো ভাবতেছে। সে ভাবতে ভাবতে চাচ্ছে আর তাকাচ্ছে। ওই কবরস্থানের ভিতরে কিন্তু অনেক গাছগাছালি, এবং গাছগাছালির পাতা পড়ে গেছে সব, মানে শুকনা শুকনা গাছ দাঁড়ায় আছে শুধু, আর পাশে কবরের দেখা যাচ্ছে এরকম। এর মধ্যে ভোজবাজির মতো তার সামনে একটা মহিলা বেরোয় আসলো। মহিলাটা সাদা একটা শাড়ি পরা, এবং তার চুলগুলো উস্কো খুস্কো, এবং গায়ের রং বেশ শ্যামলা। তার দিকে তাকায় বলে যে, এই ছেড়া কোথায় যাও? তো সে বলছে, বাসায় যাচ্ছে। আপনি কে? বলে যে, আমি তো এখানে থাকি। তোমার হাতে কি? বলে, আমার হাতে মিষ্টি। কার এটা কি? বলে কি মাছ। আমারে দাও, আমি নিয়ে যাই তোমার সাথে করে, তোমার কষ্ট হচ্ছে না? তো সে বলতেছে যে, না আমার কষ্ট হচ্ছে না। দাও দাও দাও, মিষ্টিটা আমার হাতে দাও। তো সে কোনো কথা না বলে মিষ্টিটা মহিলা হাতে দিচ্ছে। আসলে তার কষ্ট হচ্ছিল, কারণ মিষ্টির যে হাড়িটা সেটাও সুতা দিয়ে পেঁচায় হাতে ধরাই দিছে, চিকন সুতা হাতে লাগতেছিল। তো নাজমুল সাহেবের বাবা মিষ্টির হাড়িটা দিয়ে দিছে, দিয়ে হাঁটতেছে, দেখে যে মহিলার হাতে সেই মিষ্টিরই। তো মহিলা তাকাচ্ছে তার মাছের দিকে, বলে ওইটাও আমার হাতে দাও, ওইটাও আমি নিয়ে যাই। তো তিনি বলছেন, না না ওইটা লাগবে না, এটা আমার হাতে আছে, অসুবিধা নাই। মাছ এনেছো, মাছের পেট ভরা তো ডিম, কিন্তু এত ডিম তো মানে মজা লাগবে, এই ডিম না থাকলে ভাল লাগে না। মাছের কি হয় জানো, মাছের পেট ভর্তি যখন ডিম থাকে, যখন একদম চিকন হয়ে যায় তখন আর ভাল লাগে না, আবার একদম ডিম না থাকলেও ভাল লাগে না। মাছের মধ্যে সুন্দরভাবে ডিমটা থাকতে হয়। তোমার দুইটা মাছের পেটের মধ্যে সুন্দরভাবে ডিম আছে। তো ইসের কাছে, নাজমুল সাহেব বাবার কাছে একটু অবাক লাগতেছিল। তিনি বলে যে, আপনি কিভাবে জানলেন প্রকৃতি? আমি দেখেই বুঝি, সব দেখতে পাই। দাও দাও মাছ দাও আমার কাছে দাও। তো তিনি বলতেছেন, না মাছ লাগবে না, মাছ আমি নিশ্চিত, অসুবিধা না, আপনি চলেন। তো দেখলো হঠাৎ করে মহিলা হাত ঢুকায় ওই তার মিষ্টির যে ইটা ছিল হাড়িটা, সেটার উপর কাগজ দিয়ে লাগানো, ফট করে হাত ঢুকাই দিল, কাগজ ছিঁড়ে হাতে মিষ্টি নিয়ে মুখে দিল। তো এই সময় নাজমুল সাহেবের বাবার চোখে পড়লো যে মিষ্টিটা যে নীল মহিলাটা হাত ডুবায়, তার হাতটা কালচে পুরা, এবং হাতে বড় বড় নখ, চোখা চোখা। সে মিষ্টি একটা মুখে পুরে দিল। দেওয়ার সাথে সাথে নাজমুল সাহেবের বাবা মহিলার মুখের দিকে তাকালো, মহিলা তার দিকে তাকে হাসলো, মানে কেমন একটা হাসি দিল। এবং তিনি অবাক হয়ে গেলেন যে মহিলার চোখের নিচে মনে কালি, দুই চোখের নিচে, মানে তোর দুই চোখের নিচে কালি পড়ে গেছে কেমন, এবং চোখটা হলদেটে, মানে চোখের ভেতরে সাদা অংশটা হলদেটে, চোখের নিচে মনে হচ্ছে যে কালশিটে পড়ে গেছে। তারপর তিনি হঠাৎ করে দেখলেন মহিলার চেহারাটা যেন কেমন একটু ভয়ঙ্কর লাগতেছে তার কাছে, মানে স্বাভাবিক একটা চেহারা কিন্তু এর মধ্যে ভয় লাগতেছে। মহিলা আবার হাসলো তার দিকে তাকায়, এবং এই যে এইবার যে হাসছে তার দাঁতটা একটু বেড়ে গেছে, হলুদ হলুদ, কেমন জানি হলদেটে দাঁতগুলা, মনে হচ্ছে যে পরিচ্ছন্ন দাঁত না। তো তখন নাজমুল সাহেব বাবা বললো যে, আপনি মিষ্টি খাচ্ছেন কেন আমার এখান থেকে এভাবে করে? আল্লাহ, আপনি মিষ্টির মধ্যে হাত ডুবাই দিচ্ছেন। তখন মহিলা বললো, চুপ, মাছ দে। এভাবে করে বলে হাতটা এরকম বাড়াই দিয়ে তার হাত থেকে মাছটা টেনে ছুটাই নিল। তো নাজমুল সাহেবের বাবা থরথর করে কেঁপে উঠে ভয় পেয়েছেন, কারণ মাছটা তার হাত থেকে মানে ছিনাই নিয়ে গেছে এরকম, মানে মনে হলো যে হাত ছিলে গেছে এরকম।
তিনি খেয়াল করে দেখলেন মহিলাটা হাঁ করে পুরো একটা মাছের একেবারে পেট বরাবর কামড় দিল, কামড় দিয়ে টান দিয়ে মাছ ছিঁড়ে ফেললো মুখের মধ্যে তার, এবং মাছের আঁশ রক্ত এগুলো লেগে গেছে, এবং এমন একটা শব্দ করলো তার সামনে ও করে, মানে মাছটা মুখে নিয়ে একেবারে ভর দুপুরে। এবং তিনি দেখলেন উপরের দিকে তাকায় সে মাছের অংশটা যেটা কামড় দিয়েছে, মানে উপরের দিকে তাকায় সে গিলতেছে অতটুকু, মুখের দুই পাশ থেকে কষা বেয়ে মাছের রক্ত এগুলো পড়তেছে, আর মাছটা হাত দিয়ে এরকম ধরা, একটা ছিঁড়ে হয়েছে আর একটা এরকম ঝুলে আছে কেমন। তারপরে নাজমুল সাহেবের বাবার দিকে তাকাইলো এবং সেই দৃষ্টি ভয়ঙ্কর, হলদেটে চোখ, কালশিটে পড়া। নাজমুল সাহেবের বাবা পড়িমড়ি করে দৌড় দিলেন, তার মানে ওখানে আর কোনো সেন্সই নেই, দৌড়াচ্ছেন তিনি চোখ বন্ধ করে, তার কিছুই মনে করার অবস্থা নেই, দৌড়াচ্ছেন। এক সময় তিনি তার বাসায় এসে ধূপ করে পড়ে গেলেন চিৎকার দিয়ে। তার মা বেরোয় আসলো, দৌড় দিয়ে কি হয়েছে, ছেলে এসে পড়ছে, দেখতেছে যে ছেলের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি তিনি ছেলেকে নিলেন, নিয়ে ফার্স্টে তেল করে মানে মালিশ করা শুরু করলেন এবং দোয়া পড়তেছেন ছেলের কি হয়েছে, দেখতেছে যে ছেলের চোখ উল্টায় যাচ্ছে উপরে। তো তিনি অনেক দোয়া দুরুদ পড়া শুরু করলেন। মহিলা মানুষ একা কি করবেন, ঠিক মানে কুল পাচ্ছেন না। এই সময় দেখলো যে এক মহিলা পাশের বাসা, সে আসতেছে, তাকে বললো যে ও আমার ছেলের তো এই অবস্থা, কি করব। তো তখন ওই মহিলা তার সাথে করলো যে আপনি দেখেন আমি আসতেছি। মহিলা চলে গেল, মহিলা পাশের বাসার থেকে আরেক মহিলাকে আনলেন, একজন মুরব্বী, তিনি মানে দোয়া দুরুদ পড়তে পারেন ভালো। তিনি ওই নাজমুল সাহেবের বাবাকে তার আঙুল ধরে দোয়া পড়া শুরু করলেন। তো দেখলো ঝাড়া দিয়ে উঠতেছে, বারবার যতবার দোয়া পড়তেছে ঝাড়া দিয়ে উঠতেছে, কেনি আঙুল ধরে তাকে দোয়া পড়তেছে, তার মানে একেবারে কনিষ্ঠ আঙুল ধরে। তো বললো ঘরের ভিতরে নাও, ওরে করতে হবে, পড়া পানি ছিটাইতে হবে, করতে হবে। তো এগুলো বলতেছে। তো এর মাঝে আরো খবর চলে গেছে। এরপর হুজুর আসলো, হুজুর এসে বললো যে ছেলেকে তো রুকাইয়া করতে হবে। তো রুকাইয়া করলো, রুকাইয়া করে দেখলো যে ও নাজমুল সাহেবের বাবার উপরেই মানে আসলো, এসে বলতেছে যে ভর দুপুরে আমার সামনে যে মাছ নিয়ে যেতেছে, এবং সে বলতেছিল যে সে হচ্ছে সেই মহিলা যে ঝুলে গেছিল গাছে। তো সেটা ডিনাই করলো। হুজুর বললো যে এটা তুই তো না, তুই কোনোদিন কোনো মানুষ এইভাবে আসে না, এইভাবে গেলে ওটা হলো একটা অবমৃত্যু, আর তুই এইটাকে তুই মানুষের কাছে রংচং ছড়াইতেছিস, তুই মাছ নিছিস কেন। তো হুজুর তাকে অনেক করলো, করার পর বললো এই ছেলেকে ছেড়ে যা, মানে নাজমুল সাহেবের বাবাকে করছিল, পজেস করছিল, দেখে ছেড়ে যা। তো সে যেতে চায় না, বলছে তুই মাছ নিছিস, মিষ্টি নিছিস, এখন চলে যায় এখান থেকে। তো তারপর তাকে বিদায় করা হয় ওখান থেকে। তো নাজমুল সাহেবের বাবা নাকি বেশ কিছুদিন অসুস্থ ছিল এবং তিনি ভয় পেতেন, অনেক ভয় পেতেন, এমন ভীত হয়ে গেছিলেন তিনি ওদিক থেকে যেতে পারতেন না আর কি। তারপর অনেক দিন তাকে এরকম দোয়া দরুদ পড়ে চিকিৎসা করা এবং তার সাথে মুরব্বীকে চলাফেরা করতে, এইভাবে করতে করতে আস্তে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। এই ছিল নাজমুল সাহেবের পাঠানো ঘটনা। জি, আমি ডক্টর আলিফ। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি আলিফ হয়ে যাচ্ছে আজ জাহিদ ভাই। ঘাড়ের ব্যথায় হুঁশ ফিরল, ধারালো বিশ্রী একটা ব্যথা, দুঃস্বপ্নের মতো লাগছিল। চারিপাশে সবকিছু, নদীর পাড়ে যা হয়েছে দুঃস্বপ্নের মতোই হচ্ছিল, দুঃস্বপ্নের মতোই লাগছিল। মনে হচ্ছিল না সব ঠিক হয়ে গেছে, কিছুই হয়নি। কিন্তু না, হুঁশ ফিরেছে আমার। ঘাড়ে ভয়ানক ব্যথা। আমি একটা নারিকেল গাছে গুড়িতে হেলান দেওয়া অবস্থায় ছিলাম। আমার সামনে আমির সাহেব আমাকে ধরে রেখেছেন। আমি কিছু বলতে পারছি না, আমি বিধ্বস্ত, আমি ভীত। আমি কি করব? মনে হচ্ছিল ঘাড়ের কাছের মাংস হয়তো নেই। আমি ওনাকে বললাম আমাকে বাঁচান। আমার শুধু এতটুকুই মনে ছিল, আমি কিভাবে যেন ইমার্জেন্সিতে শুয়ে আছি। ঘাড় ফুলে টনটন করছে, আলোর ঝলক, অনেক কিছু। বিকেলে ঘুম ভাঙে আমার, ইচ্ছা করেই পারিবারিক কথাগুলো এড়িয়ে গেলাম। আশা করি আপনারা বুঝবেন। সন্ধ্যার দিকে আমির সাহেবকে দেখলাম ওয়ার্ডের অপোজিটের গেটের পাশে। ইশারা দিলেন থাকা যাবে না, বের হতে হবে। জোর করেই রিলিজ নিয়ে বের হয়ে যাই হাসপাতাল থেকে। আমার আমার ভেতরটা কেমন করছিল এটা কাউকে দেখাতে পারছিলাম না। ওজনিয়াকের বেইমানি বা বেইজুজ নামের বোমা, এইসব কিছুর আসল ছিল একটাই, আমার দিগন্তের তারা। সে তো আর নেই, নেই মানে নেই। আমি জানালা দিয়ে আসমানের দিকে তাকালাম, কান্নাটা অঝরেই ঝরল। আমার সামনে আরো কত কি হওয়া না জানি বাকি। এত কিছু সামাল দিতে
পাথর দিতে দিতে আমি পাথর হয়ে যাচ্ছি। আমির সাহেব আমাকে আমার দিকে তাকান, ওনার চেহারাটা ছিল মলিন। আমি ওনাকে বললাম যে আপনি একটু সাহায্য করতেন বা কিছু একটা করতেন, ওর জন্য কিছু একটা করতেন। আমির সাহেব উঠে দাঁড়ালেন, একটা ভারাক্রান্ত আমির সাহেব উঠে দাঁড়ানোর পর বললেন, তোমার কি মনে হয় আমাদের খারাপ লাগছে না? শত শত বছর ধরে এই জমিনে চলছি, শত শত মানবকে না খেয়ে মরতে দেখেছি, জুলুমের শিকার হয়ে মরতে দেখেছি, পানির পিপাসায় মরতে দেখেছি। তো কি করব বলো বলো আমাদেরকেও তো আমাদের জানো তো কবচ হবে না? বলো কে কি করতে পারবে? কেউ কিছু করতে? সম্ভব। ঘিরে ধরবে ফেরেশতা, হয় হাত বুলিয়ে না হয় গলা টিপে রুটা নিয়ে যাবে। তকদিরে যা লেখা আছে তাকে কেউ সরাতে পারবে না। কে পারবে? কিভাবে? আমাদের সামনে আমাদের সাথীরা শহীদ হয়েছে, বীর মানবরা শহীদ হয়েছে। আমাদের ইসমাইলকেও তো আমরা হারিয়েছি। কিছু করতে পেরেছিলাম। ইনসানি দিমাগ পেরেশানির সময় দোষ দেবার জন্য, কাউকে খুঁজে শান্তি পাওয়ার জন্য, সহানুভূতির জন্য, হিম্মতের জন্য, ঠিকই কাউকে না কাউকে খুঁজে। তোমার কি মনে হয় আমরা তাকে অপছন্দ করি, ঈর্ষা করি? ভুল। আমরা সবাইকে অপছন্দ করি যারা শুধরায় না। এই জমিনে 1000 বছর অপকর্ম করেও এক ভালো কাজে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে। এক ভালো কাজ যে করে থাকে, একের পর এক যে গুন্ডামির ফল কি হলো, আজ কি হলো? কার চিন্তা ভাবনা করে, কার কি প্ল্যানিং এত শত বুঝতে চাই না। এক একটা করে কর্মের এক একটা ফল আজ একসাথে হলো। সালাউদ্দিনকেও মাঝে ফাঁসিয়ে দিল। কি মনে হয় তোমার শয়তানের হাত এমনিতে কি বড় নাকি? এত বড় যে কল্পনা করতে পারবে না কিভাবে কোথায় কি কি চাপিয়ে বসে আছে। আর না, আমরা সারা জীবন খুনোখুনি থেকে দূরে থেকেছি। শামশেরা হাতের নাগালে ছিল, কিন্তু যদি ওর মাথা কেটে ফেলতাম তাহলে কি সেই শত্রুটা নিভে যেত? না, বরং হয়তো আরেক জায়গা নিত শামশেরা, আরো খুনাখুনি হতো। তোমাকে ছেড়ে দিতে হবে সবকিছু, নষ্ট করতে হবে, এই পথ থেকে সরে যেতে হবে, লুকিয়ে যেতে হবে, আর বাকি জীবন লুকিয়ে পার করতে হবে। এইভাবেই চলতে হবে তোমাকে। এভাবে চলতে পারে না। যদি কিছু হয়ে যেতে পারে তাহলে কি হতো বলো? পেছনে দেখো তোমার পড়া করে এমন লোক আছে, তাদের জিম্মাদার তুমি। জিম্মাদার এভাবে চলে কিভাবে? আমার কাছে এসে আমার চোখে চোখ রেখে আমির সাহেব বললেন, তুমি একটা মানুষ যে ক্ষণে ক্ষণে এক এক রূপে বদলায়। বেজুস তোমাকে খুঁজছে। লুকিয়ে রাখো নিজেকে, বাসার বাইরে যেও না। আমি জিজ্ঞেস করলাম, সালাউদ্দিন কেমন আছে? আমির সাহেব আমাকে বললেন, জানি না, ওকে নদীতে ফেলার পর আমরা তোমাকে নিয়ে চলে এসেছি। সালাউদ্দিনের কোনো খবর টবর রাখিনি। সালাউদ্দিনের পরে উঠে দাঁড়িয়েছিল, প্রথম ধাক্কা সয়ে আবার উঠে দাঁড়িয়েছিল। দাঁড়াতে পারছিল না, পড়ে যাচ্ছিল, তাও বর্ষা ধরে দাঁড়ানোর চেষ্টা করছিল। না, ওকে মেরে ফেলেনি, কিন্তু জলিল তো করেছে, অপমান তো করেছে। তুমি সুস্থ হও, ততদিনে সালাউদ্দিনও সুস্থ হয়ে যাবে হয়তো। তখন খোঁজ নিয়ে দেখা যাবে সে কেমন আছে। আমির সাহেব চলে গেলেন, কিন্তু শুরু হয়ে গেছিল তাণ্ডব। আমার মতো লোক আতঙ্কে ভাঙে না, ভেঙে টুকরো হয় কেবল নিজের মনের ফাঁদে পড়ে, আশঙ্কা তৈরি করে। ওই সময় আশঙ্কা তৈরিও হয়, ভয় তৈরি হয়। আমি ওই মুহূর্তে নেক ব্রেস পরা ছিলাম, ওই অবস্থায় হাসপাতালে। তখনও এমআরআই করানো হয়নি। ওপিজি করে মাত্র বের হলাম। আমি দেখলাম আমার মা দাঁড়ানো, বিল সে পে করছে, কাগজ তার হাতে। কিন্তু আমার মা এখনকার সময়ের না, 2003-2004 সালের, 20 বছর আগের সময়ের। আমার মায়ের মুখে হাসি। আমি বুঝতে পেরে সেরে যেতে চাইলাম, কিন্তু চোখের নজর দিয়ে আমাকে বুঝিয়ে দিল, সামনে চল। একটা নজর দিয়ে যেভাবে মানুষ বুঝায় না, কারো সামনে কেউ যদি থাকে, অনেক ইশারা দিয়ে বলে, এই সামনে যা, সামনে আগা, কথা বলছি, এরকম টাইপের একটা ভঙ্গি। আমি না যেতে চাইলে মাথা বাঁকা করে একটা হাসি দিল। আমি হেঁটে গেলাম।
আমার পাশেই হাঁটছে। আমি দেখছি একা ভাবার কোনো সুযোগ নাই। ভূত তো আর বিল পে করবে না। লিফট ছাড়া নামার অবস্থায় আমি নেই, কিন্তু বহুরূপীর সাথে লিফটে ঢোকা সম্ভব না। আমি ডানে ঘুরে গেলাম, কিন্তু পেছন থেকে একটা কথা ভেসে এলো, সব কিছু সাজানো, যাই করিস না কেন আমি যা চাইবো তাই হবে। আমি ঘুরে তাকানোর পর আমাকে ইশারা দিল বাম হাত দিয়ে লিফটে ঢোকার জন্য। ওর প্ল্যান মোতাবেক লিফটে আমি আর কেউ নেই। লিফটের দরজা আটকে গেল। সব স্বাভাবিক, শুধু আমি ছাড়া। লিফট নিচে নামলো, গ্রাউন্ড ফ্লোর এলো, কিন্তু গেট খুলল না। আমি লিফটের গেটের রিফ্লেকশনে দেখতে পাচ্ছিলাম কটমট করে আমার দিকে তাকিয়ে আছে আমার মায়ের রূপ নেয়া বেইজুস। খারাপ লাগে শুনতে, আমার তো খারাপ লাগে। আমার অবস্থা তখন কি ছিল সেটা বোঝার মতো অবস্থা শুধুমাত্র আমিই বুঝি। লিফট নিচে নামলো, ধাম করে আমার মাথায় সে চেপে ধরল লিফটের ওয়ালে, টান দিয়ে ছিঁড়ে ফেললো নেক ব্রেসটা। আমি ব্যথায় চিৎকার করতে পারি না এই মুহূর্তে। এক হাত আমার মুখের মধ্যে চেপে ধরে সে জিজ্ঞেস করলো, আমার সাথে চালাকি? বলতে বলতে ধাম করে লিফটের ফ্লোরে আমাকে সে চেপে ধরলো। একটু আগে পাশে চেপে ধরেছিল লিফটের ওয়ালে, এবার আমাকে ফ্লোরে চেপে ধরলো। আমার বুকের উপর একটা হাঁটু চেপে বসলো। ওই মুহূর্তে দম আটকে যাওয়ার মতো অবস্থা। সাধারণ মানুষ মরে যাওয়ারই কথা। দম আটকে গিয়েছিল আমার, চোখে ঝাপসা দেখছিলাম, বুকের ভেতরটা জ্বলছিল। কত ধরনের জ্বালা, কি কি দেখছি। ওই মুহূর্তে শ্বাস নিতে পারছিলাম না। ঠিক এমন সময় ধাম করে আমাকে টেনে তুলল, যেভাবে চেপে ধরেছিল সেভাবে টেনে তুলল। এমন লাগলো যেন লিফটটা চড়ার পর নিচে নামতে গেলে যেমন লাগে ঠিক সেরকম। আমার বাঁ পাশে সে দাঁড়ানো, তখন যেন কিচ্ছু হয়নি, কিন্তু সে একটা হাসি দিল। আমাকে বলল, তুই জানিস না, কিন্তু ঠিকই জানবি তুই। লিফটের দরজা খুলে গেল। গ্রাউন্ড ফ্লোরে আমি। আমার গলার ব্রেস ঠিক সেই জায়গায় আছে, কিন্তু ব্যথা প্রচণ্ড। বুকের মধ্যে সেই চাপটা পাচ্ছি, ভেতরে শ্বাস নিতে না পারার সেই যন্ত্রণাটা পাচ্ছি। একদম পরিষ্কার টের পাচ্ছিলাম। টের পেতে পেতে পড়ে গেলাম ফ্লোরে, ঝাপসা। আর এমন ঝাপসা অনেক কিছু আমি শুনতে পাচ্ছিলাম, কিন্তু ফাইনালি ঘুমিয়ে যাওয়ার আগে দেখেছিলাম আমার মায়ের রূপী বেইজুস আমাকে দেখে বলছে, ফিস ফিস করে ডাক্তার বা নার্সের উদ্দেশ্যে, ওর ট্রিটমেন্ট করুন, ভালো করে ওকে সুস্থ করুন। আমাকেই আমার ব্রেনের মধ্যে কে যেন বলল ওই মুহূর্তে, পচিয়ে পচিয়ে মারবো, পচিয়ে পচিয়ে মারবো। কিন্তু সহজে না, বারবার ঘা শুকাবে, আর সেই ঘা কেটে কেটে বারবার ঘা বানাবো, যাতে করে তিল তিল করে তোকে মারতে পারি। মারবো না, তুই মরার জন্য কাঁদবি, কিন্তু তোকে মারবো না। কয়েক ঘন্টা পর হুঁশ এলো। ততক্ষণে পরিবার জেনে গেছে আমি জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলাম। আমি এড়িয়ে গেলাম পারিবারিক কথাগুলো, বলছি না। আমি খুব চাপের মধ্যে পড়ে গেছিলাম। বাসায় ফেরার পর থেকে শুরু হলো দুর্বিষহ এক অবস্থা। আমার মা অসুস্থ অবস্থায় যেভাবে আমাকে ডাকতো, আমি সারাটা দিন সেই ডাক শুনতে পাচ্ছিলাম, কন্টিনিউয়াস। আমার সামনে দিয়ে হেঁটে যেত, হাতে ক্যাথেটার, ওই ক্যাথেটার ধরা অবস্থায়, কখনো খুঁড়িয়ে। এই দৃশ্য বলা আসলে মুখের কথা না, পারি না বলতে। আমার সামনে দিয়ে হেঁটে যেত আমার মা। বোঝা যায়, আপনারা বুঝতে পারেন? সম্ভব, বোঝানো সম্ভব এটা? এরকম অজস্র রূপ একটা মানুষের সামনে চলে আসতো, যা বিভৎস, ভয়ানক, ভয়াবহ শব্দ দিয়ে বোঝানো যাবে না। সময় কেটে গেল, কিছুদিন কেটে গেল। এমআরআই করে জানতে পারলাম হেয়ারলাইন ফ্র্যাকচার, ঘাড়ের মধ্যে হেয়ারলাইন ফ্র্যাকচার। আমার ডান হাত অবশ হয়ে যেত, মুভমেন্ট থাকতো না আমার হাতের মধ্যে। আমি ডান হাতে কিছু টের পেতাম না অনেক সময়। প্রচণ্ড ব্যথা ছিল, যা সহ্য অনেক সময় করতে পারতাম না। একদিন রাতের বেলা মনে পড়ে ক্যাসেটের কথা, টেপ রেকর্ডের কথা, মনে পড়ে গেল টিফিন বক্সটার কথা। আমি আলমারি থেকে সরিয়ে রেখেছিলাম এই জিনিসপত্রগুলো। তখন আরও একটা ক্যাসেট ছিল, নীল রঙের, কমফিতার ক্যাসেট। ক্যাসেটটা
বাজানোর চেষ্টা করছিলাম, বাজলো না। অডিওটা ব্লার হয়ে গেছে। কার্বনের এই ফিতার এই ক্যাসেটগুলো আমি রোদে রাখতে দেখেছি অনেক আগে। আমি রোদে রেখে গরম করলাম 2 ঘন্টা আগে। আমি ক্যাসেটটা নিয়ে রুমে ঢুকতে যাবো, এমন সময় কে যেন আমাকে ডাকলো, শুন শুন যা। আমি থমকে গেলাম, কিন্তু তারপরও পাত্তা দিলাম না। আমি রুমের মধ্যে ঢুকি, এরপরও কথাকে জানি কথা বলছে, আমি কথাগুলো পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। এই শুনে যা, এই শুনে যা। কেমন একটা কর্কশ স্বর, মানে আমাকে যেন কেউ রাগ হয়ে এই শুনে যা, এই শুনে যা এরকম করে ডাকছে। মানুষের কথার মতো না। আমি বের হয়ে এলাম দেখার জন্য। নিম গাছের ডালে বসে আছে একটা পাখি। আমি আসলে বুঝতে পারছিলাম না পাখিটা কি পাখি এটা, কিন্তু কথা বলছে। এই শুনে যা, ঝাড়ি নিতে মতো কর্কশ গলায়। আমি হুশ করে তাড়া দিলাম, হুশ। তো না পালিয়ে বলে এই শুনে যা। আমি তখন বুঝলাম এটা কথা বলা পাখি, অন্য কিছু না। তাই কাছে গেলাম একটু, তখনই উড়াল দিল পাখিটা, কিন্তু একটা কাগজের টুকরা ফেলে দিয়ে গেল। কি লেখা ছিল জানেন? 3 রাস্তার মোড়, টিফিন বক্স, একদম ড্রিং আঁকা রাখা, আর একটা নাম লেখা, সেভেরাস। আমি কাগজটা পকেটে ঢুকিয়ে নিই। রুমের মধ্যে যে টেপ রেকর্ডটা চালালাম, না কাজ হলো না। আমি সেটা লুকিয়ে রাখলাম। আমার খুব খারাপ লাগছিল। সেদিন হামলার দিন দুপুরে গিয়েছিলাম কবরস্থান। আজ কয়েকদিন হয়ে গেল, এখনো হাত অবশ অবশ লাগে ব্যথার সময়। আমি তাও গেলাম কবরস্থানে সেদিন সন্ধ্যার পর। দুনিয়ার সব মায়া ফেলে দিয়ে এখানে শুয়ে আছে আমার মা। জীবন্ত হাসি খুশি মানুষগুলো এভাবে হারিয়ে যায়। কত কঠিন আমাদের স্মৃতিগুলো। আমি ভাবতাম আমার মার কিছু হবে না। আমি ভাবতাম আমার মা আমার সাথে থাকবেন। আমার মা আমাকে ধরে বলতো, বাবা আমি মরে যাব। আর এইটা যখন তিনি বলতেন, এই ভয়ে তিনি প্রচুর কাঁদতেন, অনেক কেঁদেছিলেন। আমি নিজে তাকে বলেছি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখেন হয়েছে তো। আমি এখনো ভুলতে পারিনি অনেক কিছু। আমি ওনার হাতের রান্নার স্বাদ আর পাই না। আসল ডাকটা আমি শুনি না দেখে এই বেজুজের ভেলকির মায়া ভরা ডাক শুনে আমি গলে যাই, জানেন? ও যখন ডাকে আমার মায়ের বয়সে, আমার খুব ভালো লাগে, আমি গলে যাই। ওই মুহূর্তে হাঁটু গেড়ে বসে পড়ি, আর সইতে পারছিলাম না। আমি আমার দিগন্তের তারাকে হারিয়েছি, আমি আরো কত কিছু হারিয়েছি। আমার মাও নেই, একটা কোল নেই যে কোলে মাথা রেখে একটু শান্তি পাবো, দুশ্চিন্তা থেকে মুক্তি পাবো। আরে আমি বড় দেখে কি হয়েছি? আমি তো আমার মায়ের ছেলে, তাই না? আমি তো এটা চিন্তা করব। আমার মা বলতো, আরে আমি মরে গেলে সবচেয়ে বেশি জ্বলবে জাহিদ, আর কেউ না। সবসময় বলতো আমাকে, আমার ভাই বোনদেরকে বলতো, ও সবসময় আমার কাছে যাবে, আমি জানি। আমার কোন ছেলে কেমন আমি জানি। আমি আম্মাকে বলতে পারছি না যে মা তুমি কেন এই দোয়া করছিলা, আমি সহ্য করতে পারি না। আমি এখানে এসে তোমাকে তো দেখি না, আমি দেখি এই মাটিটা, যে মাটির নিচে শুয়ে আছো, একা একা শুয়ে আছো। জানি না কেমন আছো, কিন্তু একা মা, একা মা, তুমি একা গো মা। আমি পারছিলাম না কান্না থামাতে, কিন্তু আমার হাত আবার অবশ হয়ে গেল, ঝুলে গেল ভারী হয়ে। ডান গালে অবশ ভাব চলে এলো। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। অতীতের জ্বালা কেন কেন আর আমার তারা, দিগন্তের তারা আসেও নেই। বাম হাত দিয়ে ঘাসে হাত রাখলাম। বারবার মনে পড়ছে শেষ নিঃশ্বাসটার কথা। আমার সামনেই, আমার কোলেই নিথর হয়ে গেল। আমি কেন আমার মায়ের কথা বলছি? কারণ এই বেজুসটা আমার মায়ের চেহারা নিয়ে প্রতি মুহূর্তে আমার বাসায় থাকে, ঘরে আমাকে ডাকে আমার মায়ের চেহারায়। আমি থাকতে পারি না বাসায়। আমার সামনেই তো। এমন সময় একটা শব্দ হলো, মনে হলো মহাজাগতিক শব্দ। একটা বেল বেজেছে হয়তো মহাশূন্যে। সেই শব্দ পৃথিবীতে এসছে এমন মনে হলো। উপর থেকে একটা শব্দ হলো, সেই শব্দটা পেলাম আমি। চু চু করে আফসোস করার শব্দ, এরকম টাইপের।
চোখের পানির কারণে কিছু দেখতে পাচ্ছি না, মুছতেও পারছি না, কারণ কান্নার জন্য বেশি ব্যথা লেগেছে। আর বেশি ব্যথায় আমি জায়গায় অবশ হয়ে যাই। আমার 2 হাত অবশ, কিন্তু কিলবিল লাগছিল মাঝে মাঝে। আমার সামনের উত্তর দিকের দেয়ালের উপরে বাদশাহের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে বেজুস। আমার ভেতরটা নরম তখন। বেজুস উপর থেকে নিচে নেমে আসলো। তাজ্জব হয়ে আমি দেখছিলাম কবরস্থানের ভেতর বেজুসকে আমার কাছে আসতে। আমি উঠে দাঁড়ালাম, কয়েক পা পিছিয়ে গেলাম। বেজুস আমাকে বলছিল, ভালো প্ল্যানিং ছিল। তুমি জানতে বিষ খাওয়াচ্ছিলে, তুমি জানতে ভাত আসলে বিষ। সেই বিষ তুমি গিলাচ্ছিলে। তুমি ইনসুলিন পুশ করা বন্ধ করে দিয়েছিলে আরো আগে থেকেই। প্রতিদিন তাকে তুমিই খাইয়েছ, সে যা চেয়েছে তাই। তখন বেহুশ ছিল, তখন ফলের জুস খাইয়েও বিষ ঢুকিয়েছ। তোমার কি মনে হয় সে বাঁচত না? চেষ্টা করেছিলে। অক্সিজেন মাস্ক লেট করে লাগিয়েছ, শ্বাস নিতে পারছে না তাও সোজা করে শুয়ে রেখেছ। শীত চারপাশে তাও জানালা উদাম করে রেখেছ। তোমার শীত লাগুক না লাগুক, পেশেন্ট তো সেন্সিটিভ, তাই না? দিন শেষে মরে গেল, আর এখন এখানে শুয়ে আছে, আর তুমি কাঁদছ। তুমি ভুল, তুমি নিজেই তাকে মেরেছ। খুব ঠান্ডা মাথায়, তাই না? আমি উত্তর দিলাম, এইসব ভুয়া কথা। তুই বলতে পারিস সে দুধ ভাত খেত। তখন আমাকে বেজুস থামিয়ে বলল, হ্যাঁ খেত, প্রতিবারে 60 গ্রাম গুঁড়ো দুধ আর 24 থেকে 30 গ্রাম চিনি দিয়ে। উফ কি মিষ্টি! একে তো শরীরে জায়গা নেই, তার উপর দিয়ে এভাবে খাওয়াচ্ছ। এর উপর ইনসুলিনের শর্ট তো দেওয়াই নাই। এইটুকুই এনাফ তাকে মেরে ফেলার জন্য। আর দিগন্তের তারা, সে বলে সে মুচকি হাসি দিল। সে আমাকে বলল, জেনারেলের কোর্ট মার্শাল হয়ে গেছে। এখন বলতে বলতে দেখলাম বেজুস কিভাবে যেন কালো ধোঁয়ায় বদলে গেল, আর ভেসে হলো একটা কথা, এখন তোর পালা। এটা কেবল বললো, আর সেই কালো ধোঁয়াকে আমি দেখলাম আমার দিকে ছুটে আসতে। আমাকে এক ধাক্কায় ছিটকে দিল অনেকখানি সামনে। আমার মনে আছে আমি পানিতে পড়েছিলাম। আমার মনে আছে কারণ চোখের সামনে অন্ধকার হওয়ার পরে আমি নিজেকে ওজনহীন অবস্থায় পেয়েছিলাম। এরপর আমাকে পানির উপর ফেলেছিল। অনেক সময় সর্দির কারণে মাঝে মাঝে শ্বাস নিতে না পারায় যেভাবে ঘুম ভেঙে যায়, সেভাবে আমি পানি থেকে মনে হলো উঠলাম শ্বাস নেবার জন্য। এই শ্বাসটা বেঁচে থাকার জন্য, এই শ্বাসটা না নিলে আমি মারা যাব। পানি থেকে লাফিয়ে উঠে আসলাম, কিন্তু মনে হলো পুরো দুনিয়া আমার ঘুরছে। বমি হয়ে গেল আমার আবার কিছু মনে নেই। হুঁশ ফিরল। অন্ধকার হলো, চাঁদের আলো তো দেখা যাচ্ছে চারপাশ। একবার তাকালাম, চারিপাশে তাকালাম। আমি যেখানে ছিলাম, আমি জায়গাটা থেকে বুঝতে পারলাম এটা সেই জায়গা, সেই বিধ্বংসী জায়গা, পর্দার ওই পার। আমি পর্দার ওপারে কিভাবে আমি জানি না, কিন্তু আমি এখানে, আর আমি একা। এদিকে ঘাড়ের তীব্র ব্যথার সাথে সাথে আমার গালের এক পাশ আর ডান হাত অবশ। এদিকে আমার সামনে বিশাল একটা দেয়াল, কিন্তু এক জায়গা দিয়ে আমি ফাঁকা দেখলাম। আমি অপরদিকে আলো আছে মনে হলো, হলুদ টাইপের আলো। আমি আমির সাহেবকে ডাকলাম। আমি ডাকি কিন্তু জানি কাজ হবে না। আমি উপরে আসমানের দিকে তাকাই। আমি মরার ভয়ে নড়তে পারছিলাম না। মরার ভয়টা ওই মুহূর্তে জেগে ধরেছিল। আমি আকাশের দিকে তাকিয়ে সাহায্য চাইলাম শুধু। ভয়ে গলা দিয়ে শব্দ আসছে না আমার। হঠাৎ টের পেলাম আমার ঘাড় পুরা ঠান্ডা। ঠান্ডা মানে এমন অবস্থা যে আমার ঘাড়ের গালের অবশ ভাবটা নেই। আমার ডান হাতের শক্তিটা ফিরে এসছে সেই সাথে। শরীরটা একটা ঝাঁকি মারলো, মনে হলো একটা হেভি ঝাঁকি মারলো। মনে হলো অনেক শীতের মধ্যে শরীর আমার গরম হয়ে যাচ্ছে। আমি উঠে দাঁড়াই। ফেস করা লাগবেই, বরং যতটা পারি শক্তভাবে দাঁড়াতে হবে। হিম্মত আসল, আর কিচ্ছু না। হিম্মতটাই ইম্পর্টেন্ট এখানে, আর কিচ্ছু না। আমি হিম্মত করে এগিয়ে গেলাম সামনের সেই ফাঁকটার দিকে। দেয়ালটার ফাঁক দিয়ে ঢুকে আবার বিশাল একটা মাঠ দেখলাম। সামনে ঘাসের মাঠ। এই ঘাসের মাঠের মাঝে মনে হলো বিস্তর চওড়া রাস্তা। এর সামনে আবার একটা দেয়াল। হলুদ আলোটা ওখান থেকেই উজ্জ্বল। একেবারে বন্ধ হয়ে গেল। আরেকবার চালু হলো লাইটটা। আমার মন বলছিল ওই দিকেই যেতে। আমি হেঁটে গেলাম সেদিকে, কারণ এরকম অন্ধকার মাঝে ছোট্ট একটা আলো আপনাকে সেদিকেই নিয়ে যাবে। দেয়াল উপরে কাঁটাতারের বেড়া, কিন্তু এক পাশ দিয়ে দেয়াল এমনভাবে তোলা
আড়াআড়িভাবে দুই দেয়ালের মাঝে ফাঁকা। দূর থেকে মনে হবে দেয়াল দেয়া পুরাটাই, কিন্তু সেখানে গেলেই দেখা যাবে যে প্রথম দেয়ালের সামনে 1.5 ফিট পর থেকে আবার দেয়াল শুরু। আমি সেখান দিয়ে ঢুকলাম। আমার সামনে রোড, শহরের মেইন রোড, সামনে ডিভাইডার, উপরে দূরে বাম দিকে আর ডান দিকে দূরে ল্যাম্পপোস্ট। আমার সামনে রোডটা ফাঁকা। সামনের দিকে একটা গেট দেখা যাচ্ছে, সেটা ক্লিয়ার না, কিন্তু মানে একদম অস্পষ্ট। ডানে বামে তাকাই, পায়ের জুতাটা একটা খুলে ছুঁড়ে মারলাম রাস্তায়, দেখার জন্য কোনো ফাঁদ আছে নাকি ফাঁদ পেতেছে কিনা, কিন্তু কোনো রেসপন্স এলো না। আর এটা না দেখে আমি সামনে, এটা যেহেতু কোনো রেসপন্স পাইনি, আমি সামনে গেলাম। জুতাটা পায়ে পড়তে যাব, ঠিক সেই সময় হঠাৎ করে বিকট হর্নের শব্দ আর প্রচন্ড আলো ধেয়ে এলো আমার দিকে। আমার মনে আছে আমি কিভাবে যেন সরে গিয়েছিলাম, কিন্তু আমার সামনেই বাড়ি মারার একটা শব্দ আসে। আমি নিচে পড়ে গেছি, কিন্তু আমি দেখলাম একটা মাইক্রোবাস আর কি, বাম দিকের সোজা সিগন্যাল লাইটের দিকে যাচ্ছে কার্ভ হয়ে, আর থেমেও গেছে গাড়িটা। মাঝ রাস্তায় একটা জুতা দেখা মাত্র বুঝলাম আমাকে কি দেখাচ্ছে। সাথে সাথে নিজেকে সামনে নিলাম। এদিকে গেটের লক খোলার শব্দ এলো, সেই শব্দ। আর ওই মেইন গেট প্লাস ওই মেইন গেট, ওইটা প্রায় 20 থেকে 25 হাত দূরে। এবার আরো বেশি শব্দ করে গেটটা খুলে গেল, যেন আমাকেই ডাকছে। আমি চিনি এই জায়গাটা। ডাইনে আইটিবি ভবন ছিল, আর সোজা আমার স্কুল, শেরে বাংলা হাই স্কুল। শেরে বাংলা হাই স্কুল নামে ডাকতো লোকজন। সেই লাল রঙের এল শেপের 2 তলা বিল্ডিং। আমি গেটের সামনে দাঁড়াতে গেট খুলে গেল। সামনে একটা স্টিলের চেয়ার, আলোতে দেখা গেল কি যেন আছে চেয়ারের উপর, কি যেন রাখা। সামনে যাই, দেখলাম আমার ভর্তির রেজাল্ট। বোর্ডটা সেখানে চেয়ারের উপরে রাখা, আর সবার মাঝে আমার নাম নেই, শুধু কততম হয়েছিলাম তা লেখা। নামটা কালি দিয়ে নষ্ট করে দেয়া। 5 নম্বর ছিলাম আমি। এমন সময় ঘন্টা বাজার শব্দ এলো, 5 বার শব্দ এলো। এর মানে হয় 5 নম্বর পিরিয়ডের ক্লাস, কিন্তু এখানে 5 মানে আমি। কেচি গেট ক্যাচ করে খুলে গেল। আমি কেমন যেন উতলা হয়ে গেলাম। কেন যেন মনে হলো আমার সামনের দিকে যাওয়া উচিত। সামনে বামের বিল্ডিংয়ে না যেয়ে আমি সামনে গেলাম, আরো সামনে। হঠাৎ বাজ পড়ার শব্দ এলো, বিকট শব্দ। আমি কেঁপে উঠেছিলাম। ওই সময় আমার মনে পড়ল 1.5 যুগ আগের সেই দিনের কথা। ওই দিন টিফিনের ব্রেকে খেলার সময় পুকুরের সামনে আমার খুব কাছে বজ্রপাত হয়েছিল, এতটা কাছে যে আলোর ঝলকানিতে আমার চোখে হিট লেগেছিল, আর শক হয়ে আমি পড়ে গিয়েছিলাম, ছিটকে পড়ে গিয়েছিলাম। আমার অস্পষ্ট মনে আছে আমি তখন আইডিবির ছাদের কোনায় কাউকে দেখছিলাম, মনে হয়েছিল সে সুপারম্যান। সেই কথা আমি আম্মা আব্বাকে বলেছিলাম। আমি উপরের দিকে তাকালাম, আইডিবির দিকে, না, ছাদে কেউ নেই। আবার ঘন্টা বাজার শব্দ। এমন সময় খ্যাক খ্যাক করে কাশি দিলে যেমন শব্দ পাশ থেকে আসে, ঠিক তেমন করে কেউ কাশি দিল আমার ডান দিক থেকে। তাকিয়ে দেখলাম একটা কালো লিকলিকে গরনের খাটো লোক, চোখগুলা না কুকুরের মতো জল করছে। সে আমাকে বলল, ভাগ। আসছে বলে ইশারা দিল আমাকে পুকুরের দিকে, ভাগ ভাগ। আমি বুঝলাম অন্ধকার, কিন্তু দিলও বলছিল ভাগ জাহিদ ভাগ। আমি দৌড় দিলাম উল্টো দিকে, আমাকে এখান থেকে পালাতে হবে। আমি দৌড় দিয়ে বের হলাম, কিন্তু ডিভাইডার পার হতে যাবো এমন সময় আমাকে একটা গাড়ি নিয়ে এসে ধাক্কা দিল। আমি ধাম করে পড়লাম রাস্তায়। সেই মাইক্রোবাস, নিচে আমার ছোট ভাই। আমি উল্টে পাল্টে কোন দিকে দৌড় দিয়েছি আমি জানি না। এমন সময় টের পেলাম আমি শূন্যের উপর, ধপ করে আছড়ে পড়লাম মাটির উপর। আমার ঘাড়ে অনেক ব্যথা, কারেন্টের শকের মতো লেগে হাত আবারও অবশ হয়ে গেল। থুতনি চেপে আমাকে যেন কেউ তুলে উপরে তুলল, আবার ফেলে দিল নিচে। আমার বুকে চেপে বসলো ভারী একটা কিছু, শুধু চিৎকার করে বলছিল, বলো কোথায়। আমাকে তুলে ফেললো কাপড় টেনে, যেন আমি পুতুল। আমাকে ঝাঁকাচ্ছিল বাচ্চাদের মতো। আমার ঘাড়, আল্লাহ কি যে ব্যথা, আমার হার্ট শুধু বের হওয়া বাকি। এমন সময় আমার ঘাড়ের পেছনে কামড় দিল কোনো জানোয়ার।
আমি জিভ টের পেয়েছি সেই জানোয়ারের, আমি টের পেয়েছি সেই জানোয়ারের লালা কামড় দিয়ে টানছিল কুকুরের মতো, টেনে নিল। আমি শুধু চিৎকারই করেছি, এমনভাবে নিচে পড়লাম, আগে মাথার পরে ঘাড় যেয়ে লাগলো মাটিতে, উল্টে পড়ে গেলাম। আমি শুনতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, কিন্তু আমার উপর মাটি ফেলে দিল। আমি উঠতে পারছি না, এদিকে মাটি এত ভারী, আমার ঘাড়ের উপরের মাটি ফেলে দিয়েছে। আমি উঠার আগেই আমাকে মাটি চাপা দিল। আমি শ্বাস নিতে পারছি না। অবস্থা কি? আমাকে মাটি চাপা দিয়েছে। আমি পাচ্ছিলাম কিনা তা জানি না, কিন্তু জিন্দা মাটি চাপা দিয়েছে আমাকে। বাঁচার আকুল আকাঙ্ক্ষা ছিল, এক ভয়ে আমি জানি না কি হলো। এতটুকু জানি আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, আবার কষ্ট হচ্ছিল না। ওই মুহূর্তের কথাগুলো বলে বোঝাতে পারবো না। শ্বাস নেবার আকুল চেষ্টা করছিলাম, হাত পা ছেড়ে দিয়েছে। ঝাপসা মনে আছে আমাকে কে যেন টেনে তুলেছে। আমার ঝাপসা মনে আছে বুকে চাপ দিচ্ছে কেউ। আমার ঝাপসা মনে আছে আমার মুখে কেমিক্যাল দিয়েছে কেউ। সেই কেউ আর কেউ না, আমির সাহেব। জানি না কখন, কিন্তু হুশে আসার পর আমি বুঝতে পারলাম আমার ব্যথা জ্বালা সহ্য করার আগেই ওনাকে আমি জড়িয়ে ধরে শুধু কান্না করেছি, শুধু কেঁদেছি। আমাকে যে জানে বাঁচিয়েছেন আল্লাহ তাআলা ওনার মাধ্যমে। আমি জানি না আমি কোথায়, আমার হাত নড়ছে না, ঘাড়ে ব্যথা। এমন সময় আমার সামনে বেজুস, ওর হাতে কি যেন, চোখে ঝলসানো আগুনের তেজ মনে হলো আমার মনে আছে ও আমাকে মারতে গেল। আর তখনই আমির সাহেব আমার সামনে এসে দাঁড়ালেন। আমি দেখলাম চারদিকে লাল আভা ছড়িয়ে গেছে। বেজুস 2 পা পিছিয়ে গেছে। একটা তাপ আসছে আমির সাহেবের শরীর থেকে, ওই দিক থেকে, শরীর বলবো না, ওই দিক থেকে একটা তাপ আসছে। ধীরে ধীরে আমির সাহেব হারিয়ে গেলেন সেই লাল আভার মধ্যে। আভাটা না বড় হয়ে গেল, চারিপাশে ছড়িয়ে গেল, চারপাশ, এবং এমনভাবে বিশাল আয়তনে ছড়ালো। আমি ওই সময় শুনছিলাম চারপাশের শূন্য থেকে একটা কথা ভেসে আসছে, ইন্নাল্লাহা লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ি ওয়া মিতু ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির। ওয়ালা নাসিরের পর বিকট একটা শব্দ হলো। ধীরে ধীরে তেজ কমে গেল সেই আভা। ধীরে ধীরে আমির সাহেবকে আমি দেখতে পেলাম, আভা কেটে যাচ্ছে ওনার চারপাশ থেকে। রাতের আধারে তপ্ত হয়ে উজ্জ্বল ধূলিকণাগুলো, কেমন জানি ধূলিকণাগুলো পড়ছে আমার দিকে। কেবল আমির সাহেব ঘুরে তাকালেন, কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো পরিবর্তন নেই, কিন্তু এই চেহারাটা দেখলে বোঝা যায় ঘুমানো সিংহ জেগেছে। কয়েকদিন চলে গেল সেদিনের পর, আর আল্লাহর রহমতে শরীর আমার ঠিক হচ্ছিল দ্রুত। একদিন আমি একা হেঁটে আসছিলাম বাসার দিকে। বেজুজের লোকজন 2 জন সেদিন আমার উপর পেছন থেকে হামলা করে চেপে বসেছিল, কিল ঘুষি মারছিল সমানে। তখন প্রথমবার আমার সামনে আসে রাস। একদম রসিক স্বরে সেই 2 জনকে উদ্দেশ্য করে বলল, হেই, বেশি মেহনত করছো, একজনের উপর 2 জন মিলে খুব বেশি। আচ্ছা, তোমরা আমার কোন খাঁচার কুকুর? ওই 2 জন কিছু বুঝে ওঠার আগেই রাস একটা তুড়ি মারে হাত দিয়ে। সাথে সাথে বেজুজের পাঠানো 2 জন ধুলার মতো মিলিয়ে ঝরে পড়ে গেল আমার সামনে। আচমকা এমন ঘটনা দেখে আমি পিছিয়ে দাঁড়িয়ে ভালো করে তাকিয়ে দেখলাম বেটে খাটো একজন লোক, বেটে খাটো, মাথার চুলগুলো ঘাড় পর্যন্ত, ব্ল্যাক স্যুট, মনে হবে 70 বছরের মডেল। সে আমাকে বলে ওঠে, ওঠো ওঠো, দাঁড়াও, তোমার সাথে কথা আছে, আর আমাদের অনেক কাজ আছে, এই জঞ্জাল পরিষ্কার করতে হবে। ওই মুহূর্তে আমি না জিজ্ঞেস করি গাধার মতো, কে তুই? সে আমার দিকে তাকালো, মায়াবী একটা হাসি দিয়ে সে আমাকে বলল, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট ডিয়ার, কিন্তু আগে যা বলি তা শুনে যাও, বাড়ি যাও, আমি অপেক্ষায় করছি বলে ধাম করে একটা ছায়ার মতো মাটির মধ্যে পড়ে গেল। কোথায় যেতে বললো তা আমি বুঝতে পারিনি। এদিকে মার খেয়ে আমি ভালো ব্যথা পেয়েছিলাম। আমি বাসায় ফিরে আসি, আমার রুমের মধ্যে ঢুকলাম। টেবিলের পাশে রাখা চেয়ারে বসে আছে সে। তেরামি করে আমি লাইট জ্বালাতে গেলাম, ঠাস করে লাইটটা কেটে গেল। আমি ভালো করে তাকে দেখলাম, সে বসে আছে নিরুত্তর হয়ে। আমি ভেবে চিনতে ভালোভাবে জিজ্ঞেস করলাম, আপনি কে? যেহেতু একবার তো ভুল করে ফেলেছিলাম। উত্তর দিল সে, আমি, মাই ডিয়ার, আমার নাম রাস।
আর হ্যাঁ, কারো বাসায় গেলে উপহার নিয়ে যেতে চায়, তাই না? আমি তোমার জন্য উপহার এনেছি। ওই সময় আমির সাহেব আমার পেছনে এসে দাঁড়ান। সে আমির সাহেবকে উদ্দেশ্য করে হাতের আঙ্গুল দিয়ে হাই দেবার ইশারা করলো। আমির সাহেব বিরক্ত হয়ে গেলেন, বিরক্ত হয়ে বের হয়ে গেলেন। রাজ বলে উঠল, মনে হলো সে আমাকে দেখে বিরক্ত। আমি ওনার কাছে জানতে চাইলাম, আপনি এখানে কেন? আর ওনাকে কি আপনি চেনেন? মানে আমির সাহেবকে কি সে চেনে কিনা? রাজ উঠে দাঁড়ালো। সে আমার কাছে এলো। সে আমাকে বলল, আমি তোমার জন্য আসিনি, আমি এসেছি আমার ডগির জন্য। বলে সে আমাকে পাশ কাটিয়ে সামনের দিকে চলে গেল। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? আপনি আসলে কে? রাস আমার দিকে ঘুরে তাকিয়ে বলল, ডিয়ার, আমি রাস। রাস। আমি সুপ্রিম কমান্ডার। যাই হোক, জাহিদ ভাইয়ের ঘটনা আমি যতবার পড়ি, আজকে আমি একটু বেশি ইমোশনাল হয়ে গেছিলাম। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমি এসেছি আদিতমারি লালমেহের থেকে। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে, তার নাম হচ্ছে সুজন। আর সুজন ভাইয়ের বাসা হচ্ছে নওগাঁর রানীনগড় এলাকায়। তো আত্রাই নদীর পাশে এটা হলো অবস্থিত। রানীনগড় এলাকার নামই হচ্ছে রানীনগড়। তো আমি চেষ্টা করব তার মতো করে ঘটনাটা শেয়ার করার। তো আমি রাসেল ভাই ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা আজ থেকে প্রায় 14 বছর আগের কথা। তখন আমাদের হাতে হাতে এত স্মার্টফোন ছিল না। গ্রামের রাতগুলো ছিল অনেক বেশি অন্ধকার আর নিঝুম। তো সুজন এবং তার ছোটোবেলার বন্ধু আরিফ দুজন মিলেই মাছ ধরার খুবই নেশা ছিল তাদের। তো বর্ষা শেষ হয়ে যখন আশ্বিন মাস আসে, তখন বিলে এবং নদীতে মাছ ধরার একটা মোক্ষম সময়। তো আত্রাই নদীর একটা শাখা নদী বয়ে গিয়েছিল ওদের গ্রামের পাশ দিয়ে, সুজন ভাইয়ের গ্রামের পাশ দিয়ে, রানীনগড় এলাকার পাশ দিয়ে আর কি আত্রাই নদী বয়ে গেছে। নদীটা খুব একটা চওড়া ছিল না, কিন্তু গভীরতা ছিল অনেক বেশি। আর নদীর পাড় জুড়ে ছিল বাঁধঝরা আর পুরনো কিছু আম কাঁঠালের বাগান বা আম কাঁঠালের গাছ দিয়ে ভরপুর ছিল। তো ঘটনার দিন আসলে ছিল অমাবস্যা রাত। তো তারা জানতো না যে আসলে অমাবস্যা রাত ছিল। সেদিন আসলে তারা লক্ষ্য করে যে ঘুটঘুটে চারদিকে অন্ধকার, যেন নিজের হাতেই দেখা যাচ্ছে না এমন অন্ধকার। তো সুজন আর আরিফ ভাই ঠিক করলো যে তারা আজ নৌকা নিয়ে একটু দূরে, যেখানে নদীটা ছোট্ট একটা বিলের সাথে মিশেছে, সেখানে গিয়ে তারা মাছ ধরবে। তো ওদের সাথে ছিল একটা ছোট্ট ডিঙি নৌকা এবং দুইজনের হাতে দুটো ছিল টর্চ লাইট। আর মাছ ধরার জন্য ওদের কাছে ছিল একটা ছোট্ট একটা ঝুড়ি। তো রাত তখন আনুমানিক 11:30 বাজে। গ্রামের মানুষ তখন সব ঘুমিয়ে পড়েছে। শুধু মাঝে মাঝে দূরে থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছিল। তো ওরা যখন নৌকা নিয়ে মাঝ নদীতে পৌঁছালো, চারপাশটা অদ্ভুত রকমের শান্ত হয়ে গেছে। তারা অনুভব করে যে বাতাসের মানে এক ফোঁটা বাতাস নেই। তো সুজন ভাই নৌকার সামনে বসে লগি বাইতেছিলেন, আর আরিফ ভাই হচ্ছে নৌকার মাঝখানে বসে ছিপে সুতো ঠিক করেছিল। তারা আসলে ওই চারশিপ যে আসে এলাকায়, গ্রাম্য ভাষায় চারশিপ বলা হয়, যে বড়শি পাতে আর কি মাছ ধরা। তো ওই আরিফ ভাই আর কি নৌকার মাঝখানে বসে ছিপে সুতো ঠিক করতেছিল। এবং হঠাৎ করে আরিফ ভাই বললো যে, কিরে সুজন, নদীটা আজ এত বেশি শান্ত কেন বলো তো? এর আগে তো নৌকায় সবসময় বাতাস থাকতো। নৌকায় এক কথা নদীর মধ্যে আসলে তো বাতাস পাওয়া যেত, আজকে কেন জানি কোনো বাতাস নেই, একদম নিস্তব্ধ। আর এইখানে তো পানিরও দেখা যায়, পানির হলো শব্দ শোনা যেত, পানির স্রোতের কারণে শব্দও শোনা যেত, কিলবিল শব্দ শোনা যেত। আজকে কেন জানি কোনো কিছুই শব্দ শোনা যাচ্ছে না, কারণটা কি? তো আরিফ ভাই আসলে বললো যে হয়তো বা বাতাস নেই, যার কারণে এরকম স্রোত থেমে গেছে, শান্ত হয়ে গেছে, এটা স্বাভাবিক, সমস্যা নেই। তো ওরা যখন নদীর ওই বাঘটা পার হচ্ছিল, তো হঠাৎ সুজন ভাই দেখলো যে নদীর তীরে একটা বিশাল জঙ্গল ঘেরা শেওড়া গাছের ডাল পানির একদম কাছাকাছি ঝুলে আছে। তো আর সেই ডালের উপর একটা সাদা রঙের
একটা অবয়ব বসে আছে। তো সুজন ভাই ভাবলো যে হয়তো কোনো বড় কোনো বক, আসলে বকগুলো দেখা যায় রাতের বেলায় এই ধরনের গাছগুলোতে থাকে। তো তিনি সন্দেহ দূর করার জন্য যখন তিনি সেই দিকে টর্চ লাইট মারলেন, দেখলেন যে ওটা পাখি নয়, ওটা একটা ছোট্ট একটা বাচ্চার মতো দেখাচ্ছে, কিন্তু হাত পাগুলো কেন জানি অস্বাভাবিক মনে হচ্ছে। সেই সাদা রঙের বাচ্চার মতো যেটা দেখতে, সেটা ধীরে ধীরে পানির মধ্যে নেমে গেল। তো পানির মধ্যে যখন ওটা নামলো, একটু ঢেউ হলো না। এমন কোনো মানে পানির মধ্যে নর্মালি কোনো কিছু নামলে কিন্তু একটা ঢেউ তৈরি হয়, তো সেটা নামার পর কোনো ঢেউ হলো না, কোনো শব্দ হলো না। আরিফ কাঁপা কাঁপা গলায় বলল, সুজন, নৌকা ঘোড়া, জায়গাটা সুবিধার মনে হচ্ছে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে ওরা অনুভব করলো নৌকাটা যেন আর নড়তেছে না। মনে হচ্ছে যে সেটা কোনো বরফের মধ্যে মনে হয় যে আটকে গেছে, মানে পানিগুলো যেন, মানে নৌকার নিচের পানিগুলো যেন বরফ হয়ে গেছে, যার কারণে নৌকাটা নড়তেছে না। তো সুজন ভাই এবং আরিফ দুজনেই প্রাণপণে নৌকাটা ঠেলতে শুরু করছে লগি দিয়ে, কিন্তু কোনোভাবেই নৌকাটা যেন একটুও নড়তেছে না। অথচ সেখানে অথই পানি, এখানে কোনো চর নাই, কোনো বালু নাই, তাহলে নৌকাটা কেন যাচ্ছে না তারা কোনোভাবেই বুঝতেছে না। তো কিছুক্ষণ পর তারা লক্ষ্য করে যে চারপাশের পানিগুলো যে কীরকম যেন টকবক করে ফুটতে শুরু করেছে। পানির নিচ থেকে এক ধরনের পচা শ্যাওলা আর মরা মাছের একটা উৎকট গন্ধ যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে। তো তারা দুজনে খুবই ভয় পেল এবং তারা দেখলো যে একটা অবয়ব তাদের নৌকার দিকে এগিয়ে আসতেছে। এটা কিছুক্ষণ আগে যে অবয়বটা তারা দেখেছিল, একটা সাদা কাপড় পরা একটা যে অবয়ব, বাচ্চার মতো দেখতে, কিন্তু হাত পাগুলো লম্বা, এটা যেন এখন বড় হয়ে অনেক অনেক বড় হয়ে গেছে, যে মনে হচ্ছে লম্বায় 12 ফুট। এখন সেই সাদা অবয়বের ভিতরে, সাদা কাপড়ের ভিতরে সেই অবয়বটাকে দেখা যাচ্ছে এখন কালো কুচকুচে একটা শরীর। তার হাত পাগুলো দেখা যাচ্ছে কালো কুচকুচে এবং হাতগুলো অস্বাভাবিক লম্বা, আর সেটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতেছে। তো যখনই সেটা তাদের নৌকার কাছাকাছি আসলো, তো তারা দুজনে এত পরিমাণ ভয় পেল যে তাদের জানা মতো তারা যে দোয়া দুরুদ জানে সেগুলো পড়তে শুরু করলো, এবং পড়ার পরও দেখা যায় যে সেই অবয়বটা কোনোভাবেই তাদের দিকে এগিয়ে আসা থামতেছে না। তো আরিফ ভাই বলল যে, সুজন, যত শক্তি আছে নৌকা লগি দিয়ে চেষ্টা কর। তো তারা দোয়া দরুদ পড়তেছে এবং সেই তাদের থাকা লগি দিয়ে সেই নৌকাটাকে তাদের কিনারার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তো যখনই তারা দোয়া দরুদ পড়ে নৌকার বৈঠা নিয়ে যখন চেষ্টা করলো, তখনই তারা অনুভব করলো যে সেই কোনো একটা মনে হয় যে বরফ ভেঙে চুরমার হয়ে সেখান থেকে তাদের নৌকাটা চলতে শুরু করলো। তো তারা যান প্রাণ দিয়ে যখন নৌকা চালানো শুরু করলো, তখন সেই অবয়বটা যেহেতু ধীরে ধীরে আসতেছিল, সেই অবয়বটা থেকে তারা নিরাপদ স্থানে চলে আসে। তো নিরাপদ স্থানে চলে আসার পর রাসেল ভাই, তারা দুজনে সিদ্ধান্ত নিল যে আজকে তারা মাছ ধরবে না, কারণ এত বড় একটা সমস্যা তাদের থেকে তারা বেঁচে এতে চলে এসেছে, আশা করি এখন কোনো আর সমস্যা হবে না। কিন্তু রাসেল ভাই, ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু ঘটনা শেষ নয়, ঘটনার সময় মাত্র শুরু। তো তারা যখন দুজনে চিন্তা করলো যে বাসায় চলে যাবে, তো একটা জিনিস তারা দেখলো যে বাসায় যাওয়ার যখন তারা চিন্তা ভাবনা করলো, তারা দেখলো যে তাদের বাসা যাওয়ার রাস্তাটা তারা খুঁজে পাচ্ছে না। নর্মালি যখন তারা কিনারায় এসে, তো কিনারায় আসার পর তো তাদের সব কিছু রাস্তা পরিচিত, কিন্তু তারা দেখতেছে যে তারা এমন এক জায়গায় চলে এসেছে যেটা, এই জায়গাটা তারা চেনেই না বা আগে কখনো দেখেনি। তাদের কাছে লাইট আছে, লাইট দিয়ে তারা ঘুরে ফিরে দেখতেছে, কিন্তু কোনোভাবেই ঠাউর করতে পারছে না যে এই আত্রাই নদীর এটা কোন জায়গা। তো তারা খুবই ভয় পাচ্ছে যে এটা কেমন হলো। তারা তো ঠিক রাস্তা দিয়ে, মানে ঠিকভাবেই চলে এসেছে, কিন্তু এখন তারা হয়তো খুবই যানপ্রাণ দিয়ে নৌকা চালার কারণে হয়তো দিকটা ভুলে গেছে এবং অন্য একটা জায়গায় চলে এসেছে। তো রাসেল ভাই, যখন তারা তাদের বাড়ির রাস্তা খোঁজার চেষ্টা করতেছে,
কিন্তু কোনোভাবে পাচ্ছে না। তারা দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা তারা নৌকা চালিয়েও তাদের বাড়ির রাস্তা খুঁজে পাচ্ছে না। তারা নৌকা এতক্ষণে বইটা চালাইতে চালাইতে খুবই ক্লান্ত হয়ে গেছে। তো তারা দুজনেই বুঝতে পারতেছে না যে কি করবে। তো যখনই তারা দুজন অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল, তো যখনই তারা রেস্ট নেওয়ার চিন্তা করলো যে আরিফ, সুজন বললো যে আরিফ একটু রেস্ট নেই, তারপরে খোঁজা যাবে। তো যখনই তারা রেস্ট নিতে শুরু করলো, রেস্ট নেওয়ার কিছুক্ষণ পর তারা অনুভব করলো যে একটা সাইড থেকে একটা পানিতে কিছু পড়ার শব্দ আসতেছে। তো তারা কৌতূহলবশত সেই দিকে, এতক্ষণে আসলে তারা ওই আগের স্মৃতিটা ভুলে গেছে। এখন 2 ঘন্টা আড়াই ঘন্টা তাদের নৌকা লগি দিয়ে করার পর তারা আসলে যে ভয়টা পেয়েছিল প্রথমে, সেই ভয়টা আসলে এতক্ষণ কেটে গিয়েছে। তো যখন তারা ওই বিশ্রাম নিচ্ছিল এক জায়গায় নৌকাটা স্থির করে, তো যখন তারা এক সাইড দিয়ে একটা পানির শব্দ পাচ্ছিল, তো সুজন ভাই সেদিকে লাইট মারে এবং সে দেখতে পায় যে তারা একটা কিনারের সাইডেই তাদের নৌকাটা স্থির করে দাঁড়িয়ে আছে। তো তো সে বেশ অবাক হয় যে তারা তো নদীর মাঝামাঝিতে ছিল, তাহলে এইখানে এত সাইডে কিভাবে আসলো। তো যাই হোক, তো সে হলো শব্দের উৎসটা খোঁজার চেষ্টা করে লাইট দিয়ে। রাসেল ভাই সে দেখতে পায় একটা কিনারায় থাকা একটা গাব গাছে ওই আগের যে অবয়বটা, প্রথম যে অবয়ব সে দেখেছিল, একটা সাদা কাপড় পরা একটা অবয়ব, শিশুর মতো দেখতে, সেটা ঝুলে আছে এবং সেটার শরীর থেকে টপ টপ করে রক্ত পড়তেছে পানির মধ্যে। এটা দেখে তো সুজন ভাই প্রচণ্ড পরিমাণে একটা চিৎকার দেয় এবং আরিফ ভাই বলে যে আরে কি হয়েছে, কি হয়েছে, চিৎকার দিলি কেন? পরে ওই হাতের ইশারা দিয়ে দেখতে বলে, টর্চ মেরে হাতের ইশারা দিয়ে দেখতে বলে এবং আরিফ ভাইও এটা দেখে প্রচণ্ড পরিমাণে একটা চিৎকার দেয় এবং সেও প্রচণ্ড পরিমাণে ভয় পায়। তো এরপরে তারা দুজনে আবার তাদের হাতে থাকা নৌকার লগি দিয়ে তারা আবার হলো পানির মধ্যে তাদের নৌকাটা চালানো শুরু করে এবং তারা টানা হলো 20 মিনিট তাদের নৌকাটা চালায় এবং তারা একটা দূরত্ব জায়গায় চলে আসে। যদিও এখন পর্যন্ত তারা সেই জায়গাটা খুঁজে পাচ্ছে না যে তারা কোথায় আছে, কোনো কিছুই তারা ঠাও করতে পারতেছে না। এবং কিছুক্ষণ পর তারা অনুভব করে তাদের নৌকার পিছনে পিছনে কোনো কোনো কিছু একটা পানির মধ্যে হেঁটে আসলে যেরকম শব্দ হয়, মনে হচ্ছে যে কেউ হেঁটে আসতেছে। তো পরে যখন আরিফ এবং সুজন ভাই যখন তাদের নৌকা চালানো থামিয়ে দিয়ে যখন পিছনে সেই শব্দটাকে দেখার চেষ্টা করে, তারা দেখে ওই শিশু অবয়বটা যে একটা লম্বায় 12 ফিট হয়ে কালো কিসকিসের একটা যে একটা অবয়ব তৈরি হয়েছিল বা হয়েছে, সেই অবয়বটা তাদের পিছনে পিছনে হেঁটে আসতেছে। এখন সেটার গতি আগের থেকে বেড়ে গিয়েছে। আগে অনেক ধীরে ধীরে আসতো, এখন মনে হচ্ছে যে তাদের নৌকাটা না চালালে তাকে এখনই ধরে ফেলবে। তো তারা দুজনে যান প্রাণ দিয়ে তাদের নৌকাটা চালানো শুরু করলো। কিন্তু রাসেল ভাই কতক্ষণ আর তারা নৌকা চালাবে? তারা 1 ঘন্টা পর নৌকা চালানোর পর তাদের শরীরে আর কোনো মনে হয় শক্তি নেই, তারা নৌকা চালানোর কোনো শক্তিই পাচ্ছে না। তারা খুবই দুজনে এত পরিমাণে ক্লান্ত হয়ে যায়, যার কারণে তারা তাদের নৌকা চালানো থেমে যেতে বাধ্য হয় এবং সেই অবয়বটা তাদের কাছে আসে এবং তাদের দুজনকে 2 হাতে গলা চেপে ধরে। রাসেল ভাই এরপর সুজন ভাই এবং আরিফ ভাইয়ের কোনো কিছু আর মনে নাই, তারা দুজনেই সেন্সলেস হয়ে সেখানে পড়ে যান। তো যখন সকালে আলো ফোটে, তখন দুজনেরই জ্ঞান ফেরে। তো তারা দেখেন যে সেই নৌকার মধ্যে, তারা যে ডিঙি নৌকাটা নিয়ে এসেছিল, সেই নৌকার মধ্যে তারা মাঝ নদীতে একটা অজানা একটা জায়গা, মাঝ নদীতে তারা অচেতন হয়ে পড়ে আছেন। তো প্রথমে আরিফ ভাইয়ের জ্ঞান ফিরেছিল, পরবর্তীতে আরিফ ভাই সুজন ভাইকে ডাক দিয়ে তোলেন। তো তারা কোনোভাবেই বুঝতেছে না যে তারা কোথায় এখন আছেন। তো তারা কিনারায় এসে এসে এলাকার মানুষজনকে, 2-1টা মানুষজনকে জিজ্ঞেস করেন যে তারা কোথায় আছেন, এটা কোন জায়গা। তো সেই লোকগুলো যেটা বলে তারা সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না রাসেল ভাই। তো তারা বলেন যে এটা আত্রাই নদী থেকে, তাদের গ্রাম থেকে, রানীরগড় থেকে নাকি 10 কিলোমিটার দূরে তারা আছে।
তো এটা শুনে তো তারা প্রচণ্ড পরিমাণ অবাক হয়ে যায় এবং গত রাতে সমস্ত ঘটনাগুলো তাদের মনে পড়ে যে তারা তো অনেক নৌকা চালিয়েছে, তাহলে হয়তো সেই অবয়বটা এতদূর পর্যন্ত তাদেরকে তাড়া করিয়েছিল। তো রাসেল ভাই তারা আসলে অনেক কষ্ট করে তারা আবার তাদের গ্রামে চলে আসে। 10 কিলোমিটার রাস্তা আবার নৌকা চালিয়ে বাসায় চলে আসে এবং আসার পরে তারা দুজনেই বাসায় চলে যায়। তো এরপরে আসলে তাদের সাথে এই ধরনের ঘটনাগুলো আর ঘটেনি। তো এরপর থেকে সুজন ভাই জানিয়েছেন যে এরপর থেকে তারা আসলে গভীর রাত করে, বিশেষ করে রাত 10টার পরে তারা কখনো নদীতে মাছ ধরতে যাননি। যদিও এখনও তারা মাছ ধরেন, কিন্তু তারা আসলে ওই সকাল সকাল ধরেন। দেখা যায় যে সন্ধ্যার সময় যান, 7টা-8টার সময়, সর্বোচ্চ 9টা পর্যন্ত তারা নদীতে মাছ ধরেন। তো ওই ঘটনার পর থেকে আসলে এখন পর্যন্ত তাদের সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তারা এখন দুজনেই ভালো আছেন। তো রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।